শুধু তাই নয়, সেমিন আরও জরুরি কথা গোপন করেছেন, যেটা কেউ স্বাভাবিকভাবে মেনে নিতে পারছে না। সেমিন বাড়িতে থাকাকালীন ড্রয়িং রুমে ঝুল ঝাড়তে গিয়ে ক্যামেরা পেয়েছিলেন এবং সেটার কথা গোপন করেছেন। কিন্তু ক্যামেরা এলো কিভাবে, কে লাগালো ক্যামেরা, এসব নহে পরের কথা। উনি গোপন করলেন কেন, কি ভেবেই বা গোপন করলেন, এর উত্তরও দিতে পারলেন না সেমিন। তখন সিরাতের মনে পড়ল বেশ কিছুদিন আগে ওয়াইফাইয়ের সমস্যা দেখা গিয়েছিল। তখন বাড়িতে কিছু লোক এসে ঠিক করে দিয়ে গিয়েছিল ওয়াইফাই। তারা কি লাগিয়েছিল নাকি ক্যামেরা? ভিডিও কলে থাকা সিমিন এবারও নিশ্চুপ। সিমিনের নামে এত অভিযোগ হচ্ছে শুনে মুখে হাত দিয়ে ফুপিয়ে কেঁদে উঠল শখ। ড্রয়িং রুমে উপস্থিত থাকা সকলে তার দিকে তাকালে শখ ঠোঁট ভেঙে অসহায় সুরে কেঁদে উঠল। কাঁদতে কাঁদতে বলল, ছোট মা, আর চুপ করে থেকো না, এবার অন্তত মুখটা খোলো। তোমাকে এত কথা শুনতে দেখতে পাচ্ছি না আমি। অনেক হলো, এবার সত্যটা বলো সবাইকে। এই কথা বলে সে সবার দিকে তাকিয়ে বলল, বাবা, মা, ড্রয়িং রুমে ক্যামেরা লাগিয়েছে আহনাফ। শুধু ড্রয়িং রুমেই না, আমাদের 3 বোনের ওয়াশরুমে ক্যামেরা লাগানো, এবং এবং 3 বোনের গোসলের ভিডিও আহনাফের কাছে আছে। ওয়াশরুম থেকে বেরিয়ে ইয়াসিরকে কোথাও না দেখে তাকে আশেপাশে খুঁজছে শীতল, কিন্তু না দেখে ডাকলো 2-1 বার। কিছুক্ষণ বসে অপেক্ষা করেও তাকে না দেখে উঠে ড্রয়িং রুমে এলো। পুরো বাড়িতে লাইট অন থাকায় সে ঘুরে ঘুরে দেখলো বিলাসবহুল সাজসজ্জায় সজ্জিত পুরো বাড়ি। তবে এত খুঁটিয়ে খুঁটিয়ে দেখার ধৈর্য নেই শীতলের। বুকে ভয় নিয়ে এত খুঁটিয়ে কিছু দেখাও যায় না। সে আরেকবার পেছনে তাকে ইয়াসিরের উপস্থিতি না পেয়ে ধীর পায়ে দরজার কাছে এগিয়ে গেল। দরজা টানতে বুঝলো লক করা। লক ধরতে পিক করে পাসওয়ার্ড চাইলো। সে তো পাসওয়ার্ড জানে না, তাই অহেতুক টিপাটিপিও করলো না। করলে দেখা যাবে শব্দ করে উঠবে। শুদ্ধ রুমের দরজা যেমন বৈদ্যুতিক শক দেয়, কিন্তু এখান থেকে বের হবে কিভাবে? শীতল দরদর করে ঘামছে। হাতের উল্টো পিঠ দিয়ে ঘাম মুছে এক পা পেছোতেই কারো বুকে ধাক্কা খেলো। তখন তার পেছন থেকে কেউ ফিস করে বলল, হেই বাবুই পাখি, পালাচ্ছি বুঝি? ব্যস্ত রাস্তার বুক চিরে শাঁসা শব্দে কুচকুচি কালো রঙের একটা গাড়ি চলেছে দ্রুত গতিতে। একের পর এক চলন্ত গাড়িকে ওভারটেক করছে গাড়িটা, যেন ভীষণ তারা সবাইকে টপকে এগিয়ে যাবে যাক। তবে এভাবে কেন? অ্যাক্সিডেন্টের ভয় ডর নেই নাকি গাড়ির মালিকের? তাছাড়া সিগন্যাল ভঙ্গ করার দায়ে ট্রাফিক কেস ঠুকে দিলে রাস্তা পথে এসবও তো মাথায় রাখতে হয় নাকি? বলা বাহুল্য নিজের জানের কথা স্মরণ করবে না? করলে অবশ্যই ভাবে মৃত্যু হাতে নিয়ে গাড়ি টানত না। মোদ্দা কথা, এসব কথা ভাবার একদমই সময় নেই এই গাড়ির মালিকের। কারণ সে আছে আপন ভাবনায়, আপন চিন্তায়। তার লক্ষ্য তাকে প্রাণপণে ছুটতে হবে, পৌঁছাতে হবে নিজের গন্তব্যে। এভাবে চলতেই গাড়িটা হাইওয়ে পেরিয়ে কিছু দূর গিয়ে থামলো জননী নামের পেট্রোল পাম্পের সামনে। গাড়ির জানালা বন্ধ। জানালাতেও কালো কাচ বিধায় দেখা যাচ্ছে না ভেতরের কোনো কিছু। গাড়িতে পেট্রোল ভরতে সাহায্য করা ছেলেটা জানালার কাছে 2 টোকা দিলেও সারা শব্দ করলো না কেউ। অগত্যা বিড়বিড় করতে করতে চলে গেল ছেলেটি। খেকিয়ে উঠে বলে গেল, পেট্রোল না নিলে জায়গা ফাঁকা করতে, নয়তো দেখা যাবে ভিড় লেগে যাবে। ছেলেটার কথা শুনে গাড়ির হর্ন বাজলো 2 বার। এর পরপরই সেই গাড়িটার পাশে আরেকটা কালো গাড়ি এসে দাঁড়ালো। গাড়ির নাম্বার, কালার, ডিজাইন একই রকম। বোঝার উপায় নেই আলাদা করার। গাড়ি একই ডিজাইন হতে পারে, কিন্তু নাম্বার, ব্যাপারটা অদ্ভুত না? তবে কেউ সেটা খেয়াল করলো না। পাম্পে এলেও কেউ পেট্রোল নিল না, নিচেও নামলো না। বরং কিছুক্ষণ পর সেভাবে থেকে একই সাথে সামনের রাস্তায় উঠে পাশাপাশি পথ চলতে শুরু করলো। তাদের একসাথে দেখে এবার পেছনে থাকা একটি গাড়িতে বসা বিশু নামের ছেলেটি খেকিয়ে উঠল, ছুড়ল বাংলা গালি। কারণ তার সাবধানতা অবলম্বন করে শুদ্ধকে ফলো করছিল এতক্ষণ ধরে। এখন গাড়ি একই রকম বিধায় গুলিয়ে ফেলেছে, তবুও থামলো না। গাড়ি দুটোকে আগের মতোই ফলো করতে লাগলো। হঠাৎ আরেকটা গাড়ি আসায় কেমন খটলা লাগলো তাদের। এমন তো হওয়ার কথা না। তাই ছেলেটি ফোন দিল তার মালিককে। মালিক ফোন ধরল না, ধরল তার সহকারী। তখন বিশু নামের ছেলেটি বলল, স্যার, একখান ঝামেলা বাইদ্যা গেছে। সব ঠিকঠাকই আসলো, কিন্তু হঠাৎ আরেকখান গাড়ি হাইদ্যা পড়ছে। এখন বুঝতেছি না কোনটা যুদ্ধ, কোনটা আরেকটা কেডাই জানি। দুটোকেই ফলো করো। কইতাছি স্যার, আমগো সামনে 2টা গাড়ি ফুট স্পিড আইতেছিল। যেদিকে যাচ্ছে তোমরাও যাও। শুদ্ধর গাড়ি কখন কোথায় যাচ্ছে সব আপডেট জানাবে আমাকে। যে স্যার। সায়নকে ফলো করতে বলেছিলাম, লোক লাগিয়েছ? হ্যাঁ স্যার, চাপ নিয়েন না, হেরা 2 ভাই আমাগো নজরবন্দি। চাপ এমনি এমনি নিচ্ছি না। যার কাজ করছো তার নাম মনে রেখো। সে কাউকে তার কাজে লাগানোর আগে সেই ব্যক্তির কলিজা নিজের কাছে জিমিয়ে রাখে, যাতে বেইমানি করলেই কেটে টুকরো টুকরো করতে পারে। আর সে ব্যক্তি অন্য কেউ না, ইয়াসির খান। মনে আছে স্যার?
গুড। আবার বলছি, শুদ্ধ চট্টগ্রামের রাস্তা ধরলে সাথে সাথে ইনফর্ম করবে। ওকে দক্ষিণের চা বাগানের আশেপাশে আসতে দেওয়া যাবে না। জি স্যার। এই কথা বলে ছেলেটি কল কেটে তাকালো সামনে গাড়ি দুটোর দিকে। হ্যাঁ, সমান তালে এখনো ছুটে চলেছে গাড়ি দুটো। তারাও কোনো দিকে আর না তাকিয়ে ছুটলো পিছু পিছু। হঠাৎ গাড়ি দুটো দুদিকে পথ ধরলো। এবার ছেলেগুলো ঘাবড়ে গেল, কারণ তারা কেউই জানে না শুদ্ধ কোন গাড়িতে আছে। জানলে গুলিয়ে ফেলেছে একই রঙের গাড়ি ও নাম্বার হওয়ায়। জানে না বিধায় কোন গাড়ির পেছনে ছুটবে বুঝে উঠতে পারল না তারা। উপায় না পেয়ে পুনরায় ইয়াসিরের নাম্বারে কল দিল, কিন্তু কেউ কল রিসিভ করলো না। কয়েকবার কল দিতে দিতে কলটা বেজে বেজে কেটে গেল। অতঃপর নিজেরা আলোচনা করে ডান দিকের পথ ধরা গাড়িটার পেছনে গেল, কিন্তু নজরে পড়ল না দেখে গাড়ির স্পিড বাড়িয়ে সামনে এগোতে দেখে গাড়ি দুটো ঠিক পূর্বের মতোই পাশাপাশি দাঁড়িয়ে আছে। এবার তাদের মাথা এলোমেলো হওয়ার অবস্থা। মানে কি এসবের? দুই রাস্তায় গিয়েও আবার একসাথে হলো কিভাবে? চৌধুরীর পুত্ররা মাইন্ড গেম খেলছে বুঝতে বাকি রইল না তাদের। চলন্ত গাড়িতে বসে অকথ্য ভাষায় গালি দিতে দিতে ছুটতে লাগলো গাড়ি দুটোর পেছনে। এদিকে তিনটে গাড়ি যখন শা করে চলে গেল, শুদ্ধ তখন ধীরে ধীরে বেরিয়ে এলো রাস্তার পাশে ঘুটঘুটে অন্ধকারে ভরা জঙ্গল থেকে। রাস্তায় উঠে তাকালো ডানে বামে। আশেপাশে কারো চিহ্ন নেই, নির্জন চারিপাশে। এক পা দুপা করে এগোতে ঠিক তার সামনে এসে ব্রেক কষলো সাদা রঙের 4 চাকার একটা গাড়ি। সেকেন্ডের মধ্যে খুলে গেল গাড়ির অপর পাশের দরজা। শুদ্ধ আর কোনো দিকে না তাকিয়ে গাড়িতে উঠে বসতে গাড়িটা বিপরীত পথ ধরে ছুটতে শুরু করলো। গাড়ির ড্রাইভিং সিটে বসা অর্ক একবার তাকালো শুদ্ধর মুখের দিকে। শুদ্ধ সিটে হেলান দিয়ে চোখ বন্ধ করে অনড় হয়ে বসে আছে। তাকে দেখে বোঝার উপায় নেই তার ভেতরকার হালচাল। সে মাঝে মধ্যে ভেবে পায় না একটা ছেলে এতটা অনুভূতিহীন কিভাবে হতে পারে। সেও তো ছেলে, কিন্তু মাঝে মধ্যে সেও হাল ছেড়ে দেয়। সৌভাগ্য গুণে কটা বন্ধু পেয়েছে, কষ্ট পেলে ভেতরকার হাহাকার উগলে দেয় তাদের সামনে। অথচ শুদ্ধ এমনই, তার পরিবর্তন নেই। স্বভাব আগে যেমন ছিল এখনো একই রকম। আচ্ছা, শুদ্ধ কখনোই কি তার স্বভাবের বাইরে বের হতে পারবে না? কখনোই কি ভালো লাগা মন্দ লাগা মুখ ফুটে কাউকে বলতে পারবে না? শীতল নিখোঁজ, এখন কি শুদ্ধর উচিত না পাগলের মতো করা? অথবা একটু কাঁদা, চুপি চুপি তো কাঁদতে পারে, কিন্তু কাঁদছে না নাকি কাঁদতে পারছে না সে? এই না পারাটা কি তার জীবনের ব্যর্থতা নয়? বন্ধুর মনের অবস্থা বুঝেও মনে হলো এখন কথা বলা উচিত। কথা বললে কিংবা মনোযোগ সরালে মানুষ বিপদের মাঝেও সমাধান দ্রুত খুঁজতে পারে। এই জন্য সে বলল। জিপিএস অন দেখাচ্ছে না? বন্ধুর কথা শুনে শুদ্ধ একবার তাকিয়ে থমথমে মুখে ছোট করে জবাব দিল, হুম। কোথায় দেখাচ্ছে? চট্টগ্রামের চা বাগানের আশেপাশে। শীতলকে জানে ওর রিংয়ে জিপিএস সিস্টেম করা? না। তুই দিয়েছিস রিংটা, এজন্য তোর ভেঙাচে আঙুল থেকেই খুলবে না। মিলিয়ে নিস, রিং না খুললে খুঁজে পেতেও সময় লাগবে না। শুদ্ধ আর কোনো কথা জবাব দিল না। সিটে গা এলিয়ে দিয়ে তাকিয়ে রইল আকাশ পানে। আকাশের বুকে তারা আছে, চাঁদ আছে। আকাশের কত গর্ব, কত সুখী, তাই না? তারা তো চাঁদও নেই, তারাও নেই। যে আছে সে আপাতত নিখোঁজ। আচ্ছা, শীতল কি তাকে ডাকছে, খুঁজছে? আগে ভয় পেলে তো কেঁদে কেটে একাকার করতো, এখনো কি খুব ভয় পাচ্ছে? রাতে ভূতটুতের ভয় দেখালে আদুরে বিড়াল ছানার মতো ভয়ের চোখে এদিক ওদিক তাকিয়ে গা ঘেঁষে দাঁড়াতো। যদিও এখন সাহসটা বেড়েছে। এখন ভয় দেখালে সোজা তার বুকে এসে হামলা করে। বুকে মুখ লুকিয়ে উল্টে তাকেই বলে, ভূতটুত আবার কি? ভূত নির্ভূত থাকলে আমারও একটা বিশুদ্ধ পুরুষ আছে। আর খাবো খাবো লোক নিয়ে তাকাবে না তো ভয় পাচ্ছি না আমি মোটেও। আর আমরা না লুকোচুরি প্রেম করছি? প্রেম করলে জিএফকে কেউ মারে বকে, শুধু শুধু এত ধমকায়। জানেন তো শুদ্ধ ভাই, আপনি হচ্ছেন পৃথিবীর সবচেয়ে বেরসিক প্রেমিক। এই কথাটা অবশ্য মানে, কারণ সে অন্যান্য দায়িত্বের বোঝা নিখুঁতভাবে পালন করলেও কখনো বোধহয় প্রেমিক হতে পারবে না। কারণ প্রেমিক হতে গেলে সময় অসময়ে গফের প্রশংসা করতে হয়, ভালোবাসি বলতে হয় একাধিকবার, অন্যায় হলেও ন্যায় বলে গফের মন রক্ষা করতে হয়। এসব তার দ্বারা হবে না। সবচেয়ে বড় কথা, সে কখনো কারো মন রক্ষা করে চলতে পারে না। মনে এক কথা চেপে রেখে মুখে অন্য কথা আর ভুলিয়ে উড়াতে পারে না। এত সব না ভিড়ে অন্য সব করতে পারবে। এই যেমন শুধু তার ব্যাঙাচে চিরসঙ্গী হতে পারবে, অঘোষিতভাবে তার বুক জমিন তার নামে খোদাই করতে পারবে, বুকে করে আগলে রাখতে পারবে। ঠিকঠাকভাবে লুকোচুরি প্রেম করতে না পারলেও সবার সামনে ব্যবহার দিয়ে বোঝাতে পারবে কে তার কি হয়। ঢাকঢোল পিটিয়ে এসে আয়োজন করে ভালোবাসা প্রকাশ করতে না পারলেও আড়ালে গিয়ে শখের নারী ঠিক কপালে আদর রেখে দিতে পারবে, খুব করে পারবে শাসন করে পরে তার টুকরো টুকরো আবদার মেটাতে। বিরক্তের সাথে মাঝে মাঝে চোখের কাজল, চুড়ি, আলতা কিনে এনে দিতে পারবে। এগুলোতে হবে না? এগুলো কি ভালোবাসার অংশ না? তার ব্যাঙাচি কি এসবে খুশি হয়ে সুখী থাকতে পারবে না? সুখী হতে আর কি লাগে? টাকা দিয়ে এক মুঠো সুখ, ভালোবাসা, বিশ্বাস কেনা যায়? গেলে কোন বাজারে যায়? প্রয়োজনে ব্যাঙাচির জন্য সে সেই বাজারে সুখ কিনতে যাবে। যত টাকা লাগে লাগুক, অসীম সুখ এনে ব্যাঙাচির পায়ে অর্পণ করে বলবে,
চলো ব্যাঙ্গাচিল, ভালো থাকা ভাগাভাগি করি। আমার সবটুকু সুখ তোর আর তোর সবটুকু দুঃখ আমার। তুই সুখে ভাসবি আর আমি বুকে দুঃখ নিয়ে তোর হাসিতে তাল মেলাবো, তোর সঙ্গে সঙ্গী হব। বিনিময়ে তুই আমার থাকবি আর তোর মনে একটুখানি ঠাঁই দিবি। আচ্ছা, এসব কি আদৌ বলতে পারবে? সময় কি সেই সুযোগ দিবে? এসব ভাবতে ভাবতে শুদ্ধর মনে হলো বুকের ভেতরে চিনচিনে ব্যথাটা সর্বাঙ্গে ছড়িয়ে যাচ্ছে। উফ, অসহনীয় অবর্ণনীয় ব্যথা। সময় যেন কাটছে না। সে কখন পৌঁছাবে সেখানে, কখন দেখবে সুস্থ অবস্থায় তার ব্যাঙাচিকে? সে সুস্থ থাকবে তো? খারাপ কিছু ঘটার আগে সে সেখানে পৌঁছাতে পারবে তো? তার বোকা ফুলটাকে কলঙ্কের কালিমা থেকে মুক্ত করতে পারবে তো? যদিও না পারে, সময় যে এখন উল্টো পথে হাঁটছে, বারবার কি ভাগ্য তার সঙ্গ দেবে? কয়েক মিনিটের মধ্যে তাদের গাড়ি থেকে কয়েক হাত দূরে ফাঁকা স্থানে একটা প্রাইভেট জেট এসে থামলো। জেটে হাসান বসা। এটা হাসানেরই আপন চাচার জেট, যখন প্রয়োজন হয় কাজে লাগায়। আর এখন বন্ধুর বিপদে এগিয়ে আসবে না তা কি হয় নাকি? হাসান শুদ্ধকে দ্রুত আসতে বললে শুদ্ধ অর্কের দিকে তাকালে অর্ক তাকে জড়িয়ে ধরল। হাসি মুখে কাজ চাপড়ে যেতে ইশারা করলে শুদ্ধ হাত দাঁড়ালো না। বীরের মতো হেঁটে জেটে উঠে বসলো। জেটের দরজা বন্ধ হওয়ার সাথে সাথে ঘুরে উঠতে লাগলো আকাশপথে। অর্ক সেদিকে তাকিয়ে মনে মনে বলল, শুদ্ধ ভাই আমার, তোকে আমি বিজয়ীর বেশে দেখে অভ্যস্ত। এবারও প্রাপ্তি নিয়ে হাসি মুখে ফিরে আসিস ভাই। ইয়া আল্লাহ, আমার কলিজার বন্ধু সহায় হইও। অবুজ মেয়েটাকে সম্মান নিয়ে ফেরার তৌফিক দান করো। এই কথা বলেই জেট চোখের আড়াল হতে সেও গাড়িতে উঠে রওনা হলো চৌধুরী বাড়ির দিকে। সেখানে তার কিছু কাজ আছে। ছোট মা, আর চুপ করে থেকো না, এবার অন্তত মুখ খোলো। তোমাকে এত কথা শুনতে দেখতে পাচ্ছি না আমি। অনেক তো হলো, এইবার সত্যটা বলো সবাইকে। এই কথা বলে সে হেঁচকি তুলে কাঁদতে কাঁদতে আবারও বলল, বাবা মা, ড্রয়িং রুমে ক্যামেরা লাগিয়েছে আহনাব। শুধু ড্রয়িং রুমেই না, আমাদের 3 বোনের ওয়াশরুমেও ক্যামেরা লাগানো। এবং এবং 3 বোনের 3 বোনের গোসলের ভিডিও আহনাফের কাছে আছে। এই কথা বলে শখ লজ্জায় মুখ ঢেকে শব্দ করে কেঁদেই ফেল। এই কথা শুনে শখ লজ্জায় মুখ ঢেকে শব্দ করে কেঁদেই ফেলল। উপস্থিত সকলে তখন হতবাক চোখে তাকিয়ে আছে শখের দিকে। এ কথায় যেন বিনা মেঘে বজ্রপাত হলো চৌধুরী নিবাসের ড্রয়িং রুমে। স্তব্ধ হলো সবাই। মেয়ের কথা শুনে বেশ কিছুক্ষণ কেউ কোনো কথা বলতে পারলো না। বলা বাহুল্য, বলার মতো ভাষা খুঁজে পেলেন না। কিছুক্ষণ পর সিতারা সিমিনের উদ্দেশ্যে বলল, ভিডিও নিয়ে আহনাফ তোকে হুমকি দিয়েছে, এজন্য বাড়ি ছেড়েছিস তাহলে? বড় বোন প্রচণ্ড রেগে শাসন করলে ছোট বোনরা যেমন মাথা নত করে থাকে ঠিক তেমনভাবে সিমিনও মাথা নত করে আছে সিতারার সামনে। সিতারার প্রশ্নে উনি উত্তর দিতে পারল না, কেবল না সূচক মাথা নাড়ালো। ওনাকে না বলতে দেখে সিতারার রাগ বাড়ল। উনি ঠান্ডা মাথায় আবারও বললেন, যা ঘটার ঘটেছে, তোর চুপ থাকায় বা বাড়ি ছাড়ায় কিছুই থেমে থাকেনি, থামাতেও পারিসনি। মেয়ের ভিডিও দেখে হুমকি দিয়েছে, এ ভয়ে পালালি ছোট? এজন্য আমার সংসারের ভিড়টা নড়বড়ে করে দিলি। আমাকে বললেই বা কি হতো? তুই আমাকে বড় বোন ভাবিস। এখন যদি শীতলের গায়ে বদনাম লাগে তখন কি করবি তুই? চুপ থেকেও কি পারলি মেয়েটাকে বাঁচাতে? কেন তুই বারবার নিজের করা ভুল আমার শুদ্ধটাকে পোড়াচ্ছিস তুই? আমার ছেলেটার মুখের দিকে তাকিয়ে তোর কি মায়া হয় না রে? এখন যে আমার 3টা মেয়ের গায়ে কলঙ্ক লেপটে গেল, এবার কি করব? এমন বোকামি কেন করলি রে ছোট? আমার মেয়েরা জানলে কিভাবে তাদের বুঝ দেব, কিভাবে তাদের সামলাবো? জায়ের কথায় সিমিন স্থবির হয়ে বসে রইল। লজ্জায় ঘৃণায় মরে যেতে ইচ্ছে করছে তার। তাকে এবারও চুপ থাকতে দেখে শখ বুঝলো ছোট মা জীবনেও একথা মুখে আনতে পারবে না। তাই লাজ লজ্জার মাথা খেয়ে সে বলল, আম্মু, সবার আড়ালে যা যা ঘটেছে সেসব সবার সামনে মুখে আনার মতো না। তোরা কি সোজা কথা বলতে পারিস না? কি হয়েছে, কি ঘটেছে সেটাই তো জানতে চাচ্ছি। কথা কি গলা দিয়ে বের হচ্ছে না তোদের? আর কি কি জানার বাকি আছে আমাদের? কথা যখন উঠেছেই সবটাই বলবি তোরা। মায়ের বকুনি শুনে শখ কুকড়ে গেল। বুঝলো আজকে মুখ খুলতেই হবে। তাই সে বাবার দিকে একবার তাকিয়ে ছোট মার দিকে তাকালো। তখন সিবিন হঠাৎ কল কেটে দিল। ওনাকে কল কাটতে দেখে সিতারার খুব ইচ্ছে করলো ছোট বোনের মতো ছোট জায়ের গালে 2 থাপ্পড় লাগিয়ে দিতে। ছোট মাকে কল কাটতে দেখে শখ কাছে ব্যাপারটা যেন সহজ হলো। সে থুতনি গলার সাথে মিশিয়ে বলল, আসলে ভাইয়াদের জামাতা হিসেবে মেনে না নেওয়াটা ছোট মায়ের কাছে অজুহাত ছিল মাত্র। ভাইয়াদের বুক আগলে মানুষ করেছে ছোট মা, সন্তানের মতো ভালোবেসেছে। সেই সন্তানদের দিকে আঙুল তুলতে ওনার বুকটাও ফেটে যাচ্ছিল, কিন্তু পরিস্থিতি এমন যে পালিয়ে বাঁচার জন্য ভাইয়াদের কষ্ট দিতে হয়েছে। এইটুকু বলেই থামলো শখ। তারপর ঢোক গিলে পুনরায় বলল,
আহনাফের কাছে ভিডিও আছে এই কথা আহনাফ ছোটো মাকে নিজে জানিয়েছে, কারণ আহনাফের প্ল্যান ছিল আমাকে টোপ হিসেবে বিয়ে করে চৌধুরী বাড়ি জামাই হওয়া, তারপর সমাজের চোখে ভালো হয়ে শীতলে দেখে বদনজর দেওয়া। এই কথা বলে শখ আবারও থামলো। কথাগুলো বলতে বলতে হাঁপিয়ে গেছে সে। সিরাত শখকে ধরে সোফায় বসালো, মাথায় হাত বুলিয়ে দ্রুত আগে পানি এনে খাওয়ালো। শখের কথাগুলো এলোমেলো লাগছে, কেমন যেন অদ্ভুত শোনাচ্ছে সবার কাছে। আহনাফ ভিডিও কল করলো, সেসব সিমিনকে জানিয়ে ব্ল্যাকমেল করলো। সিমিন বাংলা সিনেমার মতো সেসব কাউকে না জানিয়ে বাড়ি ছেড়ে চলে গেল। গেল তো গেল, ছেলে দুটোকে দিকে আঙ্গুল তুলে মিথ্যা অপবাদ দিয়ে বেরিয়ে গেল। সিমিনের সাথে জাহের ভালো সম্পর্ক, সে কি কোনোভাবে ব্যাপারটা সিতারাকে জানাতে পারতো না? কাউকে জানালো না, মানা গেল, নিজের স্বামীকে শাহাদাতকে অন্তত জানাতে পারতো। ড্রয়িং রুমে না হয় ক্যামেরা ছিল, বাকি রুমগুলো উড়ে গেছে। শখের অর্ধেক কথা শুনে আগেই কেউ কোনো মন্তব্য করলেন না, তবে সিরাত এবার শখের পিঠে হাত বুলাতে বুলাতে বলল, মা, একটু খোলাখুলি করে পুরো ঘটনাটা বল আমাদের। এই সামান্য কারণে ছোট এত বড় সিদ্ধান্ত নিল, নাকি আরো কিছু আছে? সবটা বল সোনা। মেজমা ছোটো মা মূলত বাবার সামনে থেকে পালাতেই অজুহাতটা দেখিয়ে চৌধুরী বাড়ি ছেড়েছে, কারণ ছোটো মা বাবাকে বড় ভাইয়ের আসনে বসিয়েছে, সেভাবেই সম্মানও করে। কিন্তু এদিকে আহনাফের ভিডিও, আর একদিকে এআই দিয়ে বাবার ছোটো মাকে নিয়ে নোংরা পিক বানিয়েছে আবু সিদ্দিকী। মূলত সায়ন ভাইয়ের দল ছাড়ার রাগ চৌধুরী বাড়ির সম্মান ধুলোয় মিশিয়ে দিয়ে প্রতিশোধটা নিতে চেয়েছিল। ছোটো মা এসব সহ্য করতে না পেরে ভাইয়াদের জানাতে চাইলে ওরা বলেছিল ওয়াশরুমের ভিডিও আর বাবা আর ছোটো মায়ের নোংরা ছবি ভাইরাল করে দেবে, আমাদের 5 ভাইদের কলিজা ছিঁড়ে কুকুরকে খাওয়াবে, ছোট চাচুকে মিথ্যা অপবাদে চাকরি চুতক করবে, এক কথায় চৌধুরী নিবাসের সম্মান ধুলোয় মেশাবে। এবারও সকলে হতভম্ব দৃষ্টিতে তাকিয়ে রইলেন শখের দিকে। কি বলছে এর মাথা ঠিক আছে? অন্য সব মানা যায়, কিন্তু বড় ভাসুরের সাথে সিমিনের নোংরা ছবি, এটা ধৈর্যের বাইরে চলে গেল না? এজন্যে তাহলে ছোট বাড়ি ছেড়েছে ছোট বোন তুল্য ভাইয়ের বউয়ের সঙ্গে। এসব শুনে শারাফাত চৌধুরী প্রথমবারের মতো মাথা নত করে নিলেন। প্রথমবারের মতো মনে হলো ওনার মরে যাওয়া উচিত। এখনই বোধহয় মৃত্যুটাকে বরণ করার সঠিক সময়। মৃত্যুর আলিঙ্গনই পারবে ওনাকে অপমান থেকে বাঁচাতে। এদিকে গাড়ি দুটো চলতি পথে হঠাৎ থেমে গেছে, না সামনে এগোচ্ছে না পিছনে যাচ্ছে, একদমই স্থির। গাড়ির ভেতরে লাইট অফ থাকায় বোঝা যাচ্ছে না ভেতরে কে বা কারা আছে। এখানে থামলো কেন বোঝা যাচ্ছে না। পেছনে থাকা গাড়িটাও ফলো করতে করতে এসে থেমেছে তাদের কিছুটা দূরে। চারিদিকে ঘুটঘুটে অন্ধকার হলেও চাঁদের আলোয় সবটা পরিষ্কার। কানে বিচ্ছে ঝিঝি পোকার চিচি ডাক। এসব কিছুকে ছাপিয়ে হঠাৎ গাড়ির ভিতর থেকে লাউড স্পিকারে গান বেজে উঠল। এর পরপর গাড়ি দুটো থেকে দুটো ছেলে নেমে গানের সাথে তাল মিলিয়ে উড়াধুরা নাচতে শুরু করলো। কোনো দিকে তাকানোর নামগন্ধ নেই তাদের, এক মনে নাচতেই আছে। কেন নাচছে, কী কারণে নাচছে কে জানে। এদিকে তাদের নাচ দেখে পেছনের গাড়িতে থাকা ছেলেগুলো হতবাক। তাদের মধ্যে রুবেল নামের ছেলেটাকে গুতি আরেকজন বলল। এই কথা শুনে আরেকজন আতকে উঠে বলল, কিরে ভাই, হেরা নাচে কেন? ওগরে না বইন কিডন্যাপ হইছে? বইন টুইন রাখ শালা, ওরা কারা? ভাই, এটি তো সায়ন। সায়ন? হ্যাঁ রে, না তো ফজল নজরে রাখছে তো। হ্যাঁ এখানে কে? কে জানি আমনে যেখানে আমিও তো সেখানে, তাইলে আমি জানবো কেমনে? ভাই এইখানে তো সায়ন আর রুবাব, তাহলে শুদ্ধ কই? বস না কইছে শুদ্ধকে নজরে রাখতে, আমরা এতক্ষণ এগারো নজরে রাখছি। তারা গাড়ি থেকে নেমে কাছে গিয়ে দেখলো সত্যি সত্যি সায়ন আর রুবাব। এদিকে দুজনে সমান তালে নাচতেই আছে। এতগুলো ছেলে দেখে সায়ন নাচতে নাচতে বলল, এই কে রে তোরা? ডাকাত টাকাত নাকি? আমার আবার ডাকাতের সাথে নাচার খুব শখ। যাক, আজ তাহলে শখটা পূরণ হয়ে যাবে। ভাই, আমনের নাচতেছেন কেন? আরে ভাই আর বলিস না, হঠাৎ করে কোমরের রক চড়াত করে উঠলো, তারপর আর সোজা হতেও পারছি না, চিৎকাতও হতে পারছি না। কি মুসিবত ভাবতো। পরে আমার ভাই বলল নাচানাচি করলে নাকি ঠিক হয়ে যাবে, তাই নাচতেছি। একা একা নাচতে কি আর ভালো লাগে, তাই ছোট ভাইটাকে সঙ্গে নিয়ে নাচতেছি। তোরা যখন এসে পড়েছিস তোরাও জয়েন কর, প্যারা নাই। এমনি এমনি নাচাবো না, আগে নেচে নিই, তারপর একসাথে গাজারের মনে। সায়নের কথা শুনে ছেলেগুলো চোখ মুখ কুচকে পিছিয়ে গেল। তারপর দৌড়ে গাড়িতে উঠে চলে গেল শুদ্ধকে খুঁজতে।
কারণ শুদ্ধ যদি চট্টগ্রাম পৌঁছেও যায় তাহলে তাদেরও বেঁচে থাকার মেয়াদ শেষ। কারণ ইয়াসির পই পই করে বলে দিয়েছিল কড়া নজরদারি করতে, কিন্তু কোন ফাঁকে শুদ্ধ বেরিয়ে গেছে বুঝেই উঠতে পারল না তারা। সায়ন আর রুবাবকে দেখে এখন স্বাভাবিক মনে হচ্ছে না, তাদের হেলে দুলে নাচা দেখে মনে হচ্ছে নেশা করেছে। এখন এই নেশাখোরদের সঙ্গে মাতলামি করে সময় কাটানোর মানেই হয় না। অথচ তারা যদি আর একবার ঘুরে তাকাতো তাহলে দেখতে পেত কিভাবে সায়ন আর রুবাব ক্ষিপ্ত দৃষ্টিতে তাকিয়ে আছে তাদের দিকে। ওদের দিকে তাকিয়ে থাকতে থাকতে সায়নের ফোনে কল এলো। দ্রুত কলটা রিসিভ করতেই শুনতে পেল সিতারার কান্নার শখের কথা বলা সায়নকে জানালেন সিতারা। সব শুনে সায়ন বলল, থাক, মরা মানুষের নামে ক্ষোভ পুষে রেখো না আম্মু, বাধ্য হয়ে সব। ছেলের কথা শুনে সিতারা প্রচন্ড অবাক হলেন, বিস্ময় ভরা কণ্ঠে বলল, মরা মানুষ মানে কার কথা বলছিস? বুঝিসনি বাবা, আমি আহনাফ, ওই আহনাফের কথা বলছি। আমিও। আহনাফ মারা গেছে। কবে? ওই যেই দিন ওর জমদূত ওর পাপকর্ম সম্পর্কে জেনেছে। হেই বাবুই পাখি, পালাচ্ছি বুঝি? কণ্ঠে দরদ মিশিয়ে ভীষণ আদুরে সুরে কথাটা বলল ইয়াসির। তবে হঠাৎ এত কাছে ইয়াসিরকে দেখে শীতলের শরীরটা তরতর করে কেঁপে উঠল। অজানা আতঙ্কে ঘামতে লাগলো। এদিকে গলাটাও শুকিয়ে কাঠ। আতঙ্ক ভয়ে বুকটা ধুকপুক করছে ঠিকই, কিন্তু তার মস্তিষ্ক পুরো সজাগ। তাকে বারবার সংকেত পাঠাচ্ছে স্বাভাবিক থাকতে হবে। চৌধুরী বাড়ির কেউ না পৌঁছানো অবধি নিজেকে সেভ করতেই হবে। নিজের সম্মান নিজেকেই রক্ষা করতে হবে। তার বিশুদ্ধ পুরুষের জন্য হলেও সেভ থাকতে হবে। তার কিছু হলে বিশুদ্ধ পুরুষটা কষ্ট পাবে, আর বেঁচে থাকতে সে কখনো তার কষ্টের কারণ হবে না। মেয়েটা সে বয়সে ছোট হতে পারে, দুনিয়া সম্পর্কে জ্ঞান কম থাকতে পারে, বোকা হতে পারে, কিন্তু মনে এই কয়দিনে শুদ্ধর প্রতি ভালোবাসা জমিয়েছে, সেটা একদম খাঁটি। এই ভালোবাসা না আছে খাত আর না আছে বিন্দু পরিমাণ স্বার্থ। আর সেই পুরুষটাকে কষ্ট দেবে, দিয়ে নিজে ভালো থাকতে পারবে? ভালো থাকাটুকু পরের হিসাব। সে কি বাঁচতে পারবে? পারবে না, পারবে না, কখনোই না। কখনো যদি সে নিজে শুদ্ধর কষ্টের কারণ হয়ে যায়, নিজের অস্তিত্ব মুছে ফেলবে পৃথিবী থেকে। সে আজকাল তাকে ছাড়া কিছু ভাবতেও পারে না। মাত্র এই কদিন হলো সম্পর্কে জড়িয়েছে, অথচ এখন মনে হয় তাকে ছাড়া বাঁচাই অসম্ভব। তবে পরিস্থিতি তো সবসময় একরকম থাকে না, ক্ষেত্র বিশেষ পরিস্থিতির সঙ্গে তাল মিলিয়ে চলতে হয়। সহজ সরল বোকাশোকা থাকাও ভালো, কেননা বেশি বুঝতে গেলেই ঝামেলা। কিন্তু এতটা বোকা হওয়া যাবে না যে অন্যের চাইলেই সহজে ক্ষতি করতে পারে। সে চৌধুরী বাড়ির মেয়ে, আর চৌধুরী বাড়ি তার জন্য নিরাপদ স্থান হলেও বাড়ির বাইরে পদে পদে বিপদ, সারা পথ কাটায় ভরা। এখন তাকে কাটা দেখে পথ চলতে হবে, ঠিক ততক্ষণ চলতে হবে যতক্ষণ না তার প্রিয় পুরুষটা তার কাছে এসে পৌঁছায়। সে জানে শুদ্ধ আসবে, পৃথিবীর যে প্রান্তে ইয়াসির তাকে লুকিয়ে রাখুক, সেভাবেই হোক শুদ্ধ সেখানে পৌঁছাবে। শুধু শুদ্ধই নয়, তার বাকি ভাইরাও তাকে পাগলের মতো খুঁজে বের করবেই, এটাই তার বিশ্বাস। তবে না পৌঁছানো অবধি নিজের সম্মান নিজেকে রক্ষা করার দায়িত্ব নিতে হবে। কিন্তু একজন কিডন্যাপারের কাছ থেকে সে নিজেকে কতক্ষণ সেভ রাখতে পারবে বা করা যায়? অচেনা অদেখা মানুষটার সঙ্গে ভদ্রতার খাতিরে দুটো কথা বলা যায়, সাহায্য করা যায়, কিন্তু বিশ্বাস? এক বাড়িতে এত রাতে বিশ্বাসের ব্যাপারটা বোকামি হয়ে যায় না? বলা বাহুল্য, সবচেয়ে মন্দ ঘটনাও যদি ঘটে যায় কিছু করতে পারবে না সে। ফাঁকা বাড়িতে কেউ বাঁচাতেও আসবে না, শুধুমাত্র তার অসহায়ত্বের সাক্ষী থাকবে প্রাণহীন জড়বস্তুগুলো। আবার নিজে নিজে একটা কিছু করবে, এটাও রিস্কি হয়ে যাবে। লোকটা যদি তার অভিনয় ধরে ফেলে, রাগের বশে যদি আরেকজন সুঠামদের পুরুষের শক্তির সাথে পেরে উঠবে না, কখনোই না। বরং গায়ের শক্তি দেখাতে গেলে হার নিশ্চিত। তাছাড়া লোকটা প্রচুর চালাক, এতটাই চালাক এসে অবধি তার প্রতিটা কদমে নজরবন্দি করছে, এমনভাবে তাকাচ্ছে যেন ভেতরের কথাগুলো পড়ে ফেলবে। এভাবে নজরবন্দি করলে কিভাবে পালাবে সে? সে যে এখানে আছে, শুদ্ধর কাছে অন্তত একটা ক্লু পাঠাতে হবে। আগের বার জানানোর প্রাণে বেঁচে ছিল, কিন্তু এবার কেউই তার বর্তমান অবস্থার কথা জানে না। এমনকি এখন কোথায় আছে নিজেও বলতে পারবে না। রেস্টুরেন্টে স্বর্ণ ওয়াশরুমে গিয়েছিল, এরপর বোনের কি হলো? তাকে না পেয়ে নিশ্চয়ই পাগলের মতো খুঁজে চলেছে। তার থেকে খবর পেয়ে বাবা ভাইরা হন্যে হন্যে হয়ে খুঁজছে। বিশুদ্ধ পুরুষটার কানেও নিখোঁজের কথা পৌঁছেছে তো সে কি খুব বেশি রেগে গেছে? বকছে খুব? বকলে বকুক, মারুক, যা ইচ্ছে করুক, তবুও নিতে আসুক। তার এখন খুব ভয় লাগছে। অজানা ভয়ে অন্তরাত্মা শুকিয়ে মরুভূমি হয়ে গেছে। এইটুকু সময় এসব নানান কথা ভাবতে ভাবতে শীতল ঘেমে ওঠা হাতের তালু শক্ত করে মুঠো করে ধরল। তারপর নিঃশব্দে নিঃশ্বাস ছাড়লো, নিজেকে সামলানোর আপ্রাণ চেষ্টা চালালো। এরপর ঢোক গিলে মুখে হাসি এঁটে ধীরে ধীরে পেছনে ঘুরতে দেখে ইয়াসির কাছাকাছি দাঁড়িয়ে আছে। ঈগল দৃষ্টিতে তাকিয়ে আছে তার দিকে, চোখে মুখে বেশ থমথমে ভাব। তাকে এভাবে তাকাতে দেখে শীতল মাথা নিচু করে তুতনি গলার সাথে ঠেকিয়ে নিল। তারপর আচমকা ঠোঁট ফুপিয়ে কাঁদতে কাঁদতে বলল, আমাকে রেখে কোথায় গিয়েছিলেন? এত বড় বাড়িতে একা থাকা যায় নাকি, তাও এই রাতের বেলা? ইয়াসির এখনো ঠান্ডা দৃষ্টিতে তাকিয়ে আছে। তার অন্তর্ভেদী চাহনি যেন মনের কথা পড়ে ফেলতে সক্ষম। তাকে এভাবে তাকাতে দেখে শীতল ঢোক গিলে পুনরায় মিনমিন করে বলল, একা বাড়িতে থাকার অভ্যেস নেই আমার। অন্ধকারে প্যানিক অ্যাটাক হয়, নাক মুখ দিয়ে রক্ত বের হয়ে সেন্স হয়ে হারিয়ে ফেলি আমি। আমার বাড়ির মানুষের কাছে আমাকে পৌঁছে না দেওয়া অবধি
একা ফেলে যাবেন না প্লিজ। এই কথা বলে শীতল হিচকি তুলে কেঁদে ফেললো। আসলে কান্নাটা এতক্ষণ চাপিয়ে রাখলেও এবার আর সম্ভব হলো না। অভিনয় ভালো জানে সে, কিন্তু তার থেকেও বড় অভিনেতা তারই সামনে দাঁড়িয়ে, নতুবা কিডন্যাপ করে এনে মন ভালো গল্প শোনায়, তাকে অঝরে কাঁদতে দেখে ইয়াসির এগিয়ে আসতে শীতল দুপা পেছনে পিছিয়ে গেল। তাতে ইয়াসিরের রাগ হলো। ইচ্ছে করলো একটা থাপ্পড় বসিয়ে দিতে, কিন্তু এটা করলে এই মেয়েকে এখানে রাখা মুশকিল হয়ে যাবে। তাই থমথমে সুরে এসে বলল, তোমার কেন মনে হলো আমি কোথাও গিয়েছিলাম? তার মানে আমাকে সারা বাড়ি খুঁজেছো? হুম। পাওনি? না। কোথায় কোথায় খুঁজেছো? বেডরুম, ওয়াশরুম, রান্নাঘর আর ড্রয়িং রুম। কিন্তু আমার কেন জানি মনে হচ্ছে তুমি আমাকে নয় খুঁজেছো তোমার পালানোর পথ। পালানোর পথ? কি আশ্চর্য! পালাবো কেন? এত রাতে পালিয়ে কোথায় যাব? তাছাড়া আপনি কি আমাকে কিডন্যাপ করেছেন যে এই মাঝরাতে পালাবো আমি? মিথ্যা কি রেগুলার বলো নাকি মাঝে মাঝে? সুযোগ বুঝে। ভেরি গুড, আমিও। ইয়াসির কথা বলতে শীতল ইয়াসিরের হাতে সজোরে চিমটি কাটলো। এত জোরে চিমটি দিয়েছে জায়গাটা সাথে সাথে লাল হয়ে গেছে। তাকে হঠাৎ চিমটি দিতে দেখে ভ্রু কুচকালে শীতল আমতা আমতা করে বলল, আপনার সঙ্গে আমার কত মিল, তাই চিমটিটা দিলাম। দেখেছে বুঝি খুব? আচ্ছা সরি। পাকনামি সাইডে রেখে এবার চলো খাবে। আপনার ফোনটা দিন, বাবাকে কল করে আসতে বলি। বাবা আসতে আসতে আমার খাওয়া দাওয়া হয়ে যাবে। আমার কাছে কোনো ফোন নেই, বললাম না ডাকাতরা নিয়ে গেছে। ওহ তাই তো। তা আশেপাশে দোকানপাট নেই, কল করা যাবে? না, এখন মধ্যরাত, আশেপাশের দোকানপাট বন্ধ। কাল সকালে আমি নিজে তোমায় বাসায় দিয়ে আসবো। এখন আসো খাবে, খেয়ে ঘুমাবে। কোথায় ঘুমাবো? আমার বেডরুমে। কিন্তু শুদ্ধ ভাই ছাড়া অন্য কারো বেডরুমে আমার ঘুম আসে না যে। তুমি শুদ্ধ রুমে ঘুমাতে একসাথে এক বেডে? না, একসাথে না তো। আসলে শুদ্ধ ভাইয়ের রুমটা খুব সুন্দর। যখন শুদ্ধ ভাই বাড়ি থাকে না, তখন আমি ওই রুমে ঘুমাই। কি যে শান্তি শান্তি লাগে আমার। ও আই সি। তাহলে অন্য কারো বেডরুমে যখন তোমার ঘুমিয়ে আসে না, তাহলে এক কাজ করো, আমার কোলে বসে বুকে মাথা রেখে ঘুমিও, ওকে? কেন? আমি কি আপনার বেবি নাকি যে আমাকে কোলে বুকে জাপটে ধরে ঘুম পাড়াবেন? তাছাড়া আমার এত হ্যান্ডসাম বাবা চাই না, মানুষ মন্দ কথা বলবে। এই কথা শুনে ইয়াসির চোয়াল শক্ত করে তাকিয়ে রইল। ননসেন্স মেয়েটা বলে কি? আর বেবিকে পুরুষ মানুষ বুকে জড়িয়ে ঘুম পাড়ায়, বউকে পাড়ায় না? নিজের মুখে স্বীকার করছে সে হ্যান্ডসাম, আবার বলে কি না সে নাকি হ্যান্ডসাম বাবা চায় না। উদাহরণ দেওয়ার জন্য পৃথিবীতে আর কোনো ডাক ছিল না। শেষে কিনা বাবা। মোদ্দা কথা, তার নিজের কাছে নিজের ধৈর্য শক্তি দেখে অবাক হচ্ছে। কবে এত ধৈর্য হলো তার? কবে বা মেয়ে মানুষের প্যানপ্যানানি শুনেও নিজেকে শান্ত রাখা শিখলো? আজ শীতলের জায়গায় অন্য কেউ থাকলে হাল বেহাল করতো এতক্ষণে, কিন্তু কেন জানি এই মেয়েটার খুব কাছে ঘেঁষতে পারছে না, জোর জবস্তি করতে মন সায় দিচ্ছে না। পুতুলের মতো আদুরে মুখটার দিকে তাকালে অন্যরকম কিছু অনুভব করছে। হাত নাড়িয়ে তার অনবরত কথা বলা, খিলখিল করে হাসা, দুষ্টুমি দেখে বুকের ভেতরটা শীতলতায় শীতল হয়ে যাচ্ছে। এতদিন কত নারী কত দেহের স্বাদ নিয়েছে ধারণারও বাইরে, তাদের প্রতি কখনো মায়া হয়নি, কাউকে এতটা আদুরে লাগেনি। বরং আগে সুন্দরী মেয়ে পেলে দৈহিক কামনায় দোহাই দিয়ে যন্ত্রণায় কাতর করে তুলেছে। তার সংস্পর্শে যখনই যেই এসেছে শারীরিক যন্ত্রণায় সেই কুকুরে উঠেছে, ভয় পেয়েছে, বাঁচার জন্য কত আকুতি মিনতি করেছে। এমনকি চৌধুরী বাড়ির মেজকন্যা স্বর্ণ অর্থাৎ অগ্নিকন্যার ব্যাপারটাও এখন বড্ড ফিকে লাগছে। সামনাসামনি দেখেও নজর যাচ্ছিল শীতলের দিকে, অনুধাবন করছে তার কাছে শীতলের ব্যাপারটা সম্পূর্ণ আলাদা। গতকালই বুঝেছে অগ্নিকন্যা তার কাছে কেবলমাত্রই মোহ, আর মোহের পেছনে দৌড়ে সময় নষ্ট করার মানেই নেই। এতদিন মোহকে মায়া ভেবে একই জপে গেছে, কিন্তু আর না। সে বুঝে গেছে তার অবুঝ মনের কথা, অনুভূতির কথা, উপলব্ধির কথা। কিন্তু সে তো ভালোবাসার রুলস জানে না, কোন নিয়মে ভালোবাসতে হয় তাও জানে না। শুধু জানে এই পিচ্চি মেয়েটার সঙ্গ তার ভালোই লাগছে। তার বোকা বোকা কথায় খুব হাসতে ইচ্ছা করছে। পালাতে গিয়ে ধরা খেয়ে যখন কেঁদে ফেললো তখন কি যে মিষ্টি লাগছিল দেখতে, ইচ্ছে করছিল গাল দুটো টেনে দিয়ে জোর করে হলেও চুমু খেতে। কিন্তু সেসব করতে গেলে ভয় পেয়ে ঘাবড়ে যেতে পারে, তাই সে থমথমে মুখে তাকিয়ে দেখছিল। কিন্তু তাকাতে তাকাতে দেখে শীতল ভাবলো সে আবার রেগে গেছে, তাই বলল, নুডলস খাওয়ার মুড চলে গেছে, এখন কিছু খাবো না, আমাকে একটু ঠান্ডা পানি দেন। আমার মা বোন বউ কেউ নেই। আমি জানি না কোনো মেয়ের সাথে কিভাবে মিষ্টি মিষ্টি করে কথা বলতে হয়, না খেতে চাইলে কিভাবে হাতে তুলে খাওয়াতে হয়, কিভাবে তাদের মন ভালো করতে হয়। মেয়েলি ব্যাপার বুঝতে আগ্রহী ছিলাম না কখনো, সেসব আমার পেশার সঙ্গে যায়ও না। শুরু থেকেই তোমাকে যথেষ্ট ভদ্রতা দেখাচ্ছি, নিজেও ভদ্র হয়ে আছি। তবে জানো তো বাবুই পাখি, ভদ্রতাকে সাইডে রাখলে আমি খুবই রুড পারসন। এতটাই রুড যে তুমি নিতে পারবে না। তাই বলছি কথা বাড়িও না, খাবে এসো। এই কথা বলে ইয়াসির শীতলকে টেনে ডাইনিং
টেবিলে নিয়ে গেল। মজার ব্যাপার হচ্ছে এত ডিশের মধ্যে নুডলস নেই, টেবিল ভর্তি সব ইটালিয়ান খাবার। শীতল ড্যাব ড্যাব করে তাকিয়ে প্লেট নিজের দিকে টেনে নিল। বুকের ভেতরটা ধুকপুক ধুকপুক করছে। আল্লাহ জানে খাবারে কোনো কিছু মেশানো টেশানো আছে কিনা। এবার খাবে না বললে যদি রেগে যায় বা কোনো সন্দেহ করে সে ভয়ে ভয়ে মুখে খাবার দিয়ে চিবানোর আগে ইয়াসির বেশ নরম সুরে বলল, বাবুই, আমি মনের কথা চেপে রাখতে পারি না। এতক্ষণ মনের সঙ্গে যুদ্ধ করলাম ঠিকই, বাট পারলাম না। তোমাকে আমার ভীষণ ভালো লেগেছে। ভালো লাগার ধরন বিয়ে করে বউ করার মতো। প্লিজ আমার কাছে থেকে যাও। আমার আপনাকে ভীষণ ভালো লেগেছে, বিশেষ করে ওই নীল চোখ দুটো। আমি সিঙ্গেল হলে ক্রাশ খেতাম। আপনি না বললেও এই চোখ দুটোর মায়ায় পড়ে আপনার গলায় ঝুলে পড়তাম। কিছুদিন আগে এলে কিছু করা যেত, কিন্তু এখন তো তার সম্ভব না। কেন সম্ভব না? কারণ আমি বর্তমানে এক পুরুষে আসক্ত। আমার একটা বিশুদ্ধ পুরুষ আছে, তাকে আমি ভীষণ ভালোবাসি। আমার পুরো পৃথিবী একদিকে আর আমার ব্যক্তিগত পুরুষ আরেক দিকে। আমি ছোট মানুষ ভেবে ভাববেন না তাকে ছোট করেই ভালোবাসি, মোটেও তা নয়। তাকে আমার পুরোটা দিয়েই ভালোবাসি। নিখোঁজ হয়ে এই যে আমি এখানে, আমার বিশুদ্ধ পুরুষের মনের অবস্থা আমি দূরে থেকেও অনুভব করতে পারছি। আমার এটাও জানি যে পাগলের মতো খুঁজে বেড়াচ্ছে সে আমায়। সে আবার অন্য ধাঁচের পুরুষ কি না। যদি জানে আপনার সঙ্গে অহেতুক বকবক করেছি তাতেও রেগে যাবে। আর যদি জানে ক্রাশ খেয়েছি তবে আমায় জ্যান্ত কবর দেবে। ভুলে যাও তাকে। আমি তোমাকে নতুন করে ভালোবাসতে শেখাবো। না, আপনি বরং অন্য মেয়ে বেছে নিন, ঘটকালি না হয় আমিই করব। এই কথা শুনে ইয়াসির ঠান্ডা দৃষ্টি ছুড়ল শীতলের দিকে। শীতল নির্বিকার ভাবে মুখে খাবার দিয়ে ধীরে ধীরে চিবাতে লাগলো। তখন ইয়াসির আবার বলল, আমার হয়ে যাও। এক পৃথিবীর সুখ এনে দেবো তোমার কাছে। সুখে না থাকলে সুখে থাকার লোভ করতাম, কিন্তু আমি তো সুখী। কে নেই আমার, কি নেই আমার? সব আছে আমার, সবাই আছে। তাহলে আপনার কাছে কেন থাকবো? তাহলে প্রমাণ হয়ে গেল পালাচ্ছিলে তুমি, কিন্তু কেন? কারণ আমি বুঝে গেছি আপনি আমাকে কিডন্যাপ করে এনেছেন। কিডন্যাপ করলেও কি মেরেছি নাকি বকেছি? কিছুই তো করিনি। খুব আদরে রাখতে চাচ্ছি, ভালো লাগছে না? না শীতল চোখ তুলে তাকালো না। এতক্ষণ অভিনয় করতে করতে নিজের অসহ্য লাগছে। ইচ্ছে করছে কাঁটা চামচটা এই হতচ্ছাড়ার চোখে ঢুকিয়ে দিতে। টেনশনে তার শ্বাস আটকে আসছে, আর এই লোক কানের কাছে ঘ্যানের ঘ্যানের করেই যাচ্ছে। তবে সে রাগ দেখালো না, হাসলো না, এমনকি ভয়ও পেল না। তবে নিজেকে যথেষ্ট শান্ত রেখে হাসি মুখে পাল্টা প্রশ্ন ছুড়ল, আমার বোন কোথায়? অগ্নিকন্যা ডাকেন আমার বোনকে, অথচ আজ কিডন্যাপ করলেন আমাকে। কিন্তু কেন? ইয়াসির এবার অবাক হলো। প্লেটে নাড়াচাড়া করতে থাকা চামচ থেমে গেল। সে ভ্রু কুচকে বলল, তুমি জানলে কিভাবে? শীতল জবাবের আশেপাশে না গিয়ে খিলখিল করে হেসে উঠল, চোখে মুখে দুষ্টুমির ঢেউ। এই মুহূর্তেও ইয়াসির চেয়ারে হেলান দিয়ে মুগ্ধ চোখে তাকিয়ে রইল। নিশ্চুপ হয়ে কতক্ষণ দেখলো চঞ্চলাবতীর মিষ্টি চঞ্চলতা। এরপর নিজেও ফিচেল হেসে বলল, প্রয়োজনে শুদ্ধকে মেরে দেব, তবুও তোমাকে আমি ছাড়ছি না বাবুই পাখি, একদমই ছাড়ছি না। এই কথা শুনে শীতল হাসির বেগ যেন দ্বিগুণ বাড়ালো। সে হাসতে হাসতে জবাব দিল, আমি ততক্ষণ পর্যন্ত বোকা যতক্ষণ আমার আপনজনরা সুস্থ থাকে, নয়তো আমিও কিন্তু চৌধুরীদেরই রক্ত। ও হ্যাঁ, কি যেন বললেন? আমার বিশুদ্ধ পুরুষকে মারবেন? মারা তো দূর, তার দিকে শুধু হাত বাড়িয়ে দেখুন না, হাতটা হাতের জায়গায় রাখি কিনা দেখুন আপনি। এই কথা শুনে শীতলের হাসির বেগ যেন দ্বিগুণ বাড়ালো। সে হাসতে হাসতে জবাব দিল, আমি ততক্ষণ পর্যন্ত বোকা যতক্ষণ আমার আপনজনরা সুস্থ, নয়তো আমি কিন্তু চৌধুরীদেরই রক্ত। কি যেন বললেন? আমার বিশুদ্ধ পুরুষকে মারবেন? মারা তো দূর, শুধু হাতটা বাড়িয়ে দেখুন, হাতটা হাতের জায়গায় রাখি কিনা। বয়স কত তোমার? 16, 17 or 18? বয়স যতই হোক, ফিডার খাওয়ার বয়স অন্তত পেরিয়ে এসেছে। আমার তোতা পাখি, এত কথা বলে জানতাম না তো। প্যারা নিয়েন না, ফিরে যাওয়ার আগে আরও অনেক কিছু জানবেন। ফিরতে দিলে তো? আমি ফিরবই। বাবা মায়ের চিন্তা আমি করি না, কারণ আমার বোন সব সামলে নেবে। কিন্তু ওই যে একজন মুড়ি পুরুষ আছে না, তার জন্য হলেও আমায় ফিরতে হবে। জানো, আমার একটা বন্ধু ছিল, তাকে আমি খুব বিশ্বাস করতাম, খুব ভালোবাসতাম। সেও আমাকে ভীষণ ভালোবাসত। একদিন করলো কি, আমাকে ডেকে হুমকি দিল তাকে আমার ব্যবসার শেয়ার দিতে হবে, নয়তো সে নাকি ফাঁস করে দেবে। আমিও রাজি হলাম, তাকে বাসায় ডাকলাম, দুজন ব্র্যান্ডের ওয়াইন পান করে ঘুমিয়ে গেলাম। তারপর কি হলো জানো বাবুই? সকালবেলা আমি ঘুম থেকে উঠলাম ঠিকই, কিন্তু সে আর উঠল না। কত করে ডাকলাম, আমার ডাক শুনলই না। প্রশান্তির ঘুম ঘুমাচ্ছে ভেবে আমিও বিরক্ত না করে চলে গেলাম সুদূর নিউ ইয়র্কে। এক সপ্তাহ পর ফিরে দেখি সে তার বাড়ি চলে গেছে। টানা 4 দিন নাকি মরার মতন ঘুমিয়েছে। ঘুমানোই স্বাভাবিক, ওয়াইনের সাথে সেদিন কড়া ডোজের ঘুমের ওষুধ মিশিয়েছিলাম কিনা হয়তো সেও বুঝেছিল।
এরপর খবর এলো আমার গোপন কিছু ডিলের কথা পুলিশকে জানিয়ে দিয়েছি। বন্ধুরা দুষ্টুমি করবে স্বাভাবিক, তাই না? দুষ্টুমি ভেবে মাফ করে দিলাম। এরপর দেখি আমার কাজে বাধা হচ্ছে সে। পরে ভুলিয়ে ভালিয়ে আমার ডেরে আনলাম, কত সুন্দর করে বোঝালাম এসব না করতে, কিন্তু সে আমার কথা শুনলই না। পরে যত্ন করে তাকে বালির মধ্যে গলা অবধি বালিতে পুঁতে শিরোচ্ছেদ করে দিলাম। চমৎকার হয়েছিল ওর শিরোচ্ছেদ করা। শিরোচ্ছেদ কি তা তো বোঝোই বাবুই পাখি। হুম, বলো তো কি? মাথা কেটে ফেলা। আরে বাহ, তুমি তো দেখি খুব ইন্টেলিজেন্ট গার্ল। কিন্তু এই ঘটনা আমাকে কেন শোনালেন? আমার তো কেউ আপনার পথের কাঁটা হয়ে দাঁড়ায়নি আমরা, বরং আপনি শুরু থেকে আমাদের পথের কাঁটা হয়ে দাঁড়িয়েছেন, চৌধুরী বাড়ির অশান্তির কারণ হয়েছেন। তাহলে আমাদের উচিত না আপনার নিয়ম অনুযায়ী আপনাকেও বালিতে পুঁতে শিরচ্ছেদ করা? ভদ্রমেয়েরা এভাবে কথা বলে না বাবুই, এবার কিন্তু রাগ হচ্ছে আমার। রাগ হচ্ছে? ও মা, কেন? আচ্ছা, রাগ কমানোর মলম আবিষ্কার হয়েছে? হয়নি, তাই না? আপনি নাকি সায়েন্টিস্ট, একটা আবিষ্কার করে ফেলুন না শমশের ভাই। সাধারণ জনগণের অনেক উপকার হবে কিন্তু। ধরেন কেউ রেগে গেল, ফট করে তার বাড়ির লোক রাগের মলম তার কপালে লাগিয়ে দিল, ব্যাস রাগ চলে গেল। কি দারুণ ব্যাপার, তাই না? আমি কোনো সায়েন্টিস্ট না বাবুই, আমি মাফিয়া। মাফিয়া কাকে বলে জানো? জানি তো, এটাও জানি আপনি স্মাগলিং, অস্ত্র ব্যবসা, মানি লন্ডারিংয়ের কাজ করেন। বাংলাদেশে আপনার কয়েকটা সিক্রেট ডেনও আছে। আমার কেন জানি মনে হচ্ছে সেসব জায়গার একটা জায়গা আমরা এখন আছি। ও লাভলি, ব্রাভো বাবুই ব্রাভো। আর কত কি জানো আমার ব্যাপারে? আর 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 ও হ্যাঁ, মনে পড়েছে, আপনার প্রিয় খাবার নারী দেহ, সুন্দরী নারী, খুব যত্ন করে খান আপনি। দোয়া করি আপনার সঙ্গী যেন ঠিক আপনার মতোই হয়, সেও যেন হাজার জনের বিছানা ঘুরে এসে আপনার সঙ্গে সঙ্গী হতে পারে। ইয়াসির হাসলো, তবে হাসতে হাসতে শক্ত হাতের উল্টো পিঠ দিয়ে এমন একটা থাপ্পড় দিল শীতলের ঠোঁটের সাথে, দাঁত লেগে গলগল করে রক্ত বেরিয়ে এলো। আচমকা আক্রমণে প্রতিরোধ করার সময়টুকু পেল না শীতল, তবে নোনতা ভাব অনুভব করে বুঝলো ঠোঁট কেটেছে, জিহবাটাও কেটেছে। সে কাটা ঠোঁট চেপে ধরে হাসলো। আবার প্রমাণ হলো পৃথিবীতে হাজার হাজার সুদর্শন পুরুষ থাকলেও শুদ্ধর মতো কেউই হতে পারবে না। কেউ তার অহেতুক বকবক শুনবে না, রাগও দেখাবে না, অভিমানও বুঝবে না। যেমন ইয়াসির তাকে এখানে আনার পর থেকে কত আদুরে সুরে কথা বলে যাচ্ছিল, ডাকের কি বাহার। কিন্তু এক পর্যায়ে হাল ছেড়ে তো ঠিকই তাকে রক্তাক্ত করলো এক নিমিষে, আদর শেষ। তবে তাকে দুর্বল ভেবে কাজটা করলেও শীতল যে চৌধুরীদের জাত এটা ভুললে চলবে না। সে অন্যায় দিয়ে রক্ত মুছে বলল, মারলেন কেন? ইচ্ছে হলো তাই। ইচ্ছে হলে মারতে হবে? আমি আমার বাবার হালাল কামাই খেয়ে বড় হয়েছি, আপনার মতো মাফিয়ার হারাম টাকায় নয়। তাহলে আপনি কেন রক্তাক্ত করলেন? এই কথা বলে শীতল তড়িৎ কাঁটা চামচ তুলে ইয়াসিরের হাতে গেঁথে দেওয়ার আগে ইয়াসির খপ করে হাতটা ধরে নিল। বিদ্যুৎ গতিতে পুরুষালী শক্তপোক্ত শরীর দিয়ে শীতলকে পেছন থেকে জড়িয়ে ধরল। শীতলের আর ক্ষমতা নেই নিজেকে ছুটানোর, এখন নড়তেও অক্ষম সে। তার এই হাল দেখে ইয়াসির শব্দ করে হেসে উঠল। এইটুকু একটা বাচ্চা, সে কিনা তাকে আক্রমণ করতে আসছে, ভাবা যায়? ব্যাপারটা তার কাছে মজাই লাগলো। তারপর সে এক হাতের মুঠোয় শীতলের দু হাত চেপে আরেকটা হাত দিয়ে শীতলের মুখের সামনে আসা চুলগুলো সরালো। লম্বা বিনুনিটা নেড়ে চেড়ে দেখলো। এরপর বিনুনির আগা ধরে সেটা সাপের মতো করে টেনে এনে শীতলের গালে ঠেকিয়ে মুখ বলল, ফুস। এই কাজ করে নিজে হো হো করে হেসে শীতলের মসৃণ কাঁধে খোঁচা খোঁচা দাঁড়িয়ালা থুতনি ঠেকালো। এই পিচ্চির রাগও আছে, সে তো আলা ভোলা ভেবেছিল, তবে মানতেই হয় এই মেয়েও চালাক, প্রচুর চালাক। সে আসলে বোকা সেজে থাকে। এই কথা ভেবে সে শীতলের রক্তাক্ত ঠোঁটে দৃষ্টি ফেলে বলল, কোথায় লেগেছে দেখি? শীতল নিজেকে ছাড়ানোর বৃথা চেষ্টা করে রাগে হিসিয়ে জবাব দিল, ছাড়ুন, অসভ্যের মতো জড়াজড়ি না করে দূরে সরে ভদ্রভাবে কথা বলুন। অসহ্য লাগছে কিন্তু আমার, ছাড়তে বলেছি আমি। অসভ্য মানুষ অসভ্যতামি করবে, এটা তো স্বাভাবিক, তাই না? শীতল জবাব দিল না, ঘৃণার দৃষ্টি ছুড়ে অন্যদিকে তাকালো। রাগে শরীর রিরি করছে তার। এত সুদর্শন হয়ে কী লাভ যদি পার্সোনালিটি 0 লেভেল পার করে। তখন ইয়াসির তার রক্তাক্ত ফোলা ঠোঁটে এক দৃষ্টিতে তাকিয়ে থেকে বলল, রাগ করলে শোনা। আচ্ছা সরি, আর মারবো না। বাড়ি যাবে? চলো দিয়ে আসি। এই কথা শুনে শীতলের ছটফটানি থেমে গেল। সে এবার অবিশ্বাস্য চোখে তাকালো। ইয়াসিরের হাসি হাসি মুখ দেখে বোঝার চেষ্টা করলো সত্যিই নাকি মজা। তাকে এভাবে তাকাতে দেখে ইয়াসির এবার নিষ্পাপ মুখে বলল, আমি ভ্যাম্পায়ার নই, তবুও রক্তের তৃষ্ণা পাচ্ছি। কি করে বলো তো? এখন কি আমার হাত কেটে আপনাকে রক্ত গেলাতে বলছেন? হুম, সেসব কিছু করতে হবে না, শুধু একটা কাজ করবে, তাহলেই বাড়ি যেতে পারবে। করবে? খেয়ালি না করে বলুন, নয়তো ছাড়ুন। আপনার পারফিউমের গন্ধে গা গুলাচ্ছে আমার।
আমি এক প্রকারের জানোয়ার হলেও আমার রুচি সর্বদা হাই লেভেলের স্নো হোয়াইট। আমার পোশাক থেকে শুরু করে সব ব্র্যান্ডের। আর আমি জানি আমার পারফিউমের সুগন্ধ তোমার পাগল পাগল লাগছে, তাই এই কথা বলছো। পাগল পাগল না ছাই, আপনার পারফিউমের থেকে শুদ্ধ ভাইয়েরটা আরও বেশি জোস। একদম খেয়ে ফেলতে ইচ্ছে করে আসছে আমার সব কিছু ব্র্যান্ডের। শেষের কথাটা তাচ্ছিল্য করে টেনে বলতে ইয়াসির হাতের বাঁধনটা এতটা শক্ত করলো যে শীতল ছটফটিয়ে উঠল। তবুও ইয়াসির ছাড়ল না। যখন কেঁদে ফেললো তখন ঠান্ডা সুরে বলল, কেউ আমাকে ছোট করতে চাইলেই আমি তাকে জ্যান্ত মাটিতে পুঁতে ফেলি, যেন পরবর্তীতে এ কাজ করার সুযোগ না পাই। কিন্তু তুমি এসে অব্দি বরাবরই এটাই করছো। আমার কিন্তু পছন্দ হচ্ছে না বাবুই পাখি, একদমই পছন্দ হচ্ছে না। আমাকে রাগিও না, রাগের ফল আমার জন্য তৃপ্তিদায়ক হলেও তোমার জন্য হবে না। শীতল এবার আর একটু টু শব্দ করলো না, কারণ সে ইয়াসিরের কথার মানে বুঝেছে। তাকে চুপ হতে দেখে ইয়াসির বলল, যাবে বাড়ি? গেলে বিনিময়ে শুধু একটা কাজ করে দেখাও। শীতল মুখে জবাব দিল না, তবে চোখ তুলে তাকালো। তখন ইয়াসির আরেকটু গা ঘেঁষে কানে কানে ফিসফিস করে বলল, বিনা বাধায় তোমার ঠোঁটের স্বাদ নিতে দাও, প্রমিস, ছেড়ে দেব। এই কথা বলতে না বলতে ইয়াসিরের হাতের ঘড়িটা পিক পিক শব্দ করে উঠল। সে ভ্রু কুচকে আশেপাশে তাকিয়ে কাউকে না পেয়ে সন্দেহের দৃষ্টি ছুড়ল শীতলের দিকে। ইয়াসির শীতলকে চেপে ধরলে শব্দটা যেন আরো জোরালো হচ্ছে। সে শীতলকে ছেড়ে দু পা পিছিয়ে আপাদমস্তক নজর বুলিয়ে বলল, তোমার কাছে কি লুকিয়ে রেখেছ? বের করে বলছি। বাবুই, রাগিও না আমাকে, তোমাকে বারবার আঘাত করতে খারাপ লাগবে আমার। শীতল তার কথা বুঝলেও গো বেচারা মুখ করে তাকিয়ে রইল। খালি হাত পা নিয়ে আপনি তো আমাকে তুলে নিয়ে এসেছেন, আমি আবার কি লুকিয়ে রাখবো? যাই হোক, আপনি কি আমায় চোর বলতে চাচ্ছেন? তারপর নিজের দিকে তাকিয়ে বলল। ইয়াসির শীতলের কথার ফাঁদে পা দিল না, বরং ভূতগ্রস্তের মতো তার হাতটা টেনে শরীর চেক করতে লাগলেন। শীতল বাধা দিতে গেলেও শুনল না। এক পর্যায়ে ইয়াসির কামিজে হাত দিতে গেলে হাতের ঘড়িটা আবারও শব্দ করতে লাগলো। ইয়াসির এবার তাকিয়ে দেখলো হাতের রিং যতবার তার ঘড়িতে লাগছে ততবারই তার ঘড়িটা শব্দ করতে উঠছে। সে রিং খুলতে গেলে শীতল কিছুতেই খুলতে দেবে না। এবার কেঁদে ফেললো সে। কত আকুতি মিনতি করলো তবুও ইয়াসির ছাড়ল না। রিং খুলে চেক করে দেখে তার সন্দেহই ঠিক। রিংয়ে জিপিএস কানেক্ট করা, তার মানে এখানে থাকা ঠিক হবে না। ধারণা মতো এতক্ষণ কেউ তাদের লোকেশন ট্র্যাক করে ফেলেছে। সে এবার আগের বসে শীতলকে আরেকটা থাপ্পড় মেরে হিসিয়ে বলল, কি ভেবেছিলি আমাকে ফাঁকি দিবি? পরে দেখছি তোকে, আগে এখান থেকে বের হই। এই কথা বলে শীতলের হাত ধরে টানতে টানতে তাকে বাইরে নিয়ে গেল। যেতে যেতে এতক্ষণ লুকানো ফোনটা বের করে তার সহকারীকে বলল নিরাপদ স্থানে চলে যাওয়ার জন্য। গাড়ি করে ইয়াসির এবার শীতলকে নিয়ে গেল আরেকটা ডেরায়। সেখান থেকে পাড়ি দেবে দেশের বাইরে। এদিকে চারিদিকে ফজরের আজান দিচ্ছে। শুদ্ধ আর হাসান জেট থেকে নেমে হেঁটে যাচ্ছিল চা বাগানের দিকে। চট্টগ্রামের ফটিকছড়িতে পুরনো চা বাগান আছে। লোকেশন আপাতত সেদিকেই শো করছে। হঠাৎ ট্র্যাক করা লোকেশন আর শোই করছে না। রিং যেখানে থাকবে লোকেশনটাও সেখানে স্থির, কিন্তু গোল চিহ্নের লাল দাগ দেখা যাচ্ছে না। অর্থাৎ রিংয়ের জিপিএসকেও ডিসকানেক্ট করে দিয়েছে। ফোনের দিকে তাকিয়ে হাঁটতে হাঁটতে শুদ্ধ এবার থমকে দাঁড়িয়ে গেল। তার হার্টবিট যেন থমকে গেছে। শীতল জান থাকতে কখনোই রিং খুলবে না। তাহলে কি ধরা পড়ে গেল নাকি ইয়াসির ধরে ফেলেছে? তা না হলে লোকেশন শো করছে না কেন? শুদ্ধকে হঠাৎ থমকে দাঁড়িয়ে যেতে দেখে হাসান ওর কাঁধে হাত রেখে বলল, কি রে চল। শুদ্ধ এক দৃষ্টিতে তাকিয়ে আছে হাতে থাকা ফোনের দিকে। তবে কি সব শেষ? তার মুখ দেখে হাসানের ভ্রুজোড়া কুচকে গেল। সে শুদ্ধর নজর অনুসরণ করে ফোনে উকি মারতেই দেখে লোকেশন শো করছে না। সে হতবাক হয়ে কিছু বলার আগে শুদ্ধ আকাশের দিকে তাকালো। চারিদিকে তখনও ঘুটঘুটে গাঢ় অন্ধকার। দূরে কোনো মসজিদ থেকে আজান ভেসে আসছে। শুদ্ধ জানে না আজ তার কি হলো। বুকের ভেতরটা এরকম করছে কেন? মনটাই বা কু ডাকছে কেন? চোখ বন্ধ করলেই শীতলের ব্যথাতুর কান্নারত মুখখানা চোখের পাতায় ভাসছে কেন? সে শুকনো ঢোক গিলে পুনরায় আশেপাশে তাকালো। তারপর জোরে জোরে শ্বাস টেনে বুকের বাঁ পাশে হাত রাখলো। এখন অবধি কোনো পরিস্থিতি তাকে কাবু করতে পারেনি। সে সর্বদাই শান্ত ও নিশ্চল, কিন্তু এখন কেন জানি অজানা এক ভয়ে মনটা বড্ড ব্যাকুল হয়ে উঠেছে। সে কিছু ভেবে আকাশের দিকে তাকালো। তারপর থেমে থেমে শুধু এইটুকুই উচ্চারণ করলো, ইয়া আল্লাহ, হয়তো ওকে সই সালামতে পৌঁছে দাও, নয়তো আমার মৃত্যু এখানে লিখে রাখো। এই কথা শুনে হাসান চলচল চোখে তাকালো শুদ্ধর দিকে। তারপর শুদ্ধর কাঁধে হাত রেখে বলল, কিছু হবে না বন্ধু, আল্লাহর ভরসা। শুদ্ধ নিশ্চুপ। পরপর কয়েকবার ঢোক গিলে পুনরায় তাকালো ফোনের দিকে। না, কোনোভাবে কাজ হচ্ছে না। ওদিকে অর্ক কামরান নজর রাখছিল ল্যাবে বসেই, কিন্তু লোকেশন শো না করায় তারা অনবরত ফোন দিতে থাকলো শুদ্ধকে। তারা সঙ্গে না এলেও বুঝেছে এখন শুদ্ধর মনের অবস্থা। কিন্তু শুদ্ধ কল রিসিভ করলো না দেখে ওরা কল করলো হাসানকে। হাসান কল রিসিভ করে জানালো সত্যি সত্যি লোকেশনটা ট্রেস করা যাচ্ছে না। এই কথা শুনে সবার চিন্তা বেড়ে গেল। হঠাৎ শুদ্ধ ভোরের আকাশের দিকে তাকিয়ে মুখের কাছে হাত রেখে উচ্চ শব্দে ডেকে উঠল, হেল্প মি, অ্যাঞ্জেলিকা, প্লিজ হেল্প।
পরপর 3বার ডাকতেই হঠাৎই কু 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 স্বরে সাড়া দিল সাদা ধবধবে একটা পায়রা। পুরো শরীরই সাদা, এক কথায় চমৎকার তার রূপ। শুদ্ধ ডাক শুনে চিলের মতো দূর আকাশ থেকে তাকে নিচে নেমে আসতে দেখা গেল। নিজের মালিক ডাকা মাত্রই সাড়া দিতে পেরে সে খুশিতে পাখা ঝাপটাতে ঝাপটাতে একের পর এক ডিগবাজি মারতে মারতে উড়ে এসে বসলো শুদ্ধর বাড়িয়ে দেওয়া হাতের উপর। তারপর অনবরত ডাকতে থাকলো কু কু কু। শুদ্ধ তার মাথায় হাত বুলালে সে তালুতে মাথা রাখলো, অর্থাৎ তার আরও আদর চায়। কিন্তু এখন হাতে একদমই সময় নেই, তাই শুদ্ধ তার মাথায় চুমু এঁকে ফোন থেকে শীতলের সুস্পষ্ট ছবি দেখাতে অ্যাঞ্জেলিকা হঠাৎ ফুরুত করে উড়ে চলে গেল। উড়তে উড়তে একবারে পেছনে ঘুরে তাকালো শুদ্ধর দিকে, তারপর ডানা দুটো ঝাপড়ে ধীরে ধীরে আরও উপরে উঠতে লাগলো। একটু পরে শুদ্ধর ফোনে পরপর নোটিফিকেশন আসতেই বুঝলো অ্যাঞ্জেলিকার কাছে থাকা ড্রোনে সব দেখা যাচ্ছে। ফজরের আজানের পরও অন্ধকার থাকায় আকাশ থেকে নিচের তেমন কিছু স্পষ্ট দেখা যাচ্ছে না। শুদ্ধ হাসানের দিকে তাকাতে হাসান সম্মতিসূচক মাথা নাড়িয়ে হাসলো কেবল, কারণ অ্যাঞ্জেলিকা থাকলে শুদ্ধ ঠিক পাবে শীতলের খোঁজ। আর মালিকের মতোই যেদি অ্যাঞ্জেলিকা শীতলের খোঁজ না নিয়ে ফিরবে না। নোটিফিকেশন যখন আসছে এই দাঁড়ানোর সময় নেই, তাই তারাও দৌড়ে গিয়ে গাড়িতে উঠে বসলো। জেট থেকে নেমেই স্যান্ডি গাড়ির ব্যবস্থা করে দিয়েছিল তাদের। ততক্ষণে সকালে নরম আলো ফুটতে শুরু করেছে। অ্যাঞ্জেলিকার ড্রোনে দেখা যাচ্ছে সে কোন দিকে যাচ্ছে। যেতে যেতে দেখা গেল পুরনো এক বিল্ডিং এর উপরই চক্রাকারে ঘুরছে। শুদ্ধ জুম করে দেখলো কেউ একজন কাউকে কোলে করে নিয়ে যাচ্ছে ওই বিল্ডিং এর ভেতর। অ্যাঞ্জেলিকাও দূর আকাশের থেকে মাটির দিকে ধীরে ধীরে নামছে, তার মানে সে নিশ্চয়ই শীতলকে দেখেছে। ভালো হচ্ছে না কিন্তু, ছাড়ুন বলছি, ছাড়ুন। হ্যাঁ, এত সহজে না। এই কথা বলে শীতলের হাত ধরে টানতে টানতে ইয়াসির বাইরে বেরিয়ে এলো। সকালের ঠান্ডা বাতাসে শরীর জুড়িয়ে যাচ্ছে, মাথার উপর স্বচ্ছ সুনীল আকাশ। দু একটা কাক খেরে গলায় ডাকতে ডাকতে উড়ে যাচ্ছে নিজের গন্তব্যে। এখান থেকে কয়েক মিনিট হাঁটলে দেখা মিলবে একটা নদী, শান্ত নদী, ছোট ছোট স্রোত বয়ে নিয়ে চলেছে নিজস্ব নিয়মে। সম্ভবত এটা মেঘনা নদীরই শাখা, তবে জায়গাটা একেবারেই শুনশান। এখান থেকে লোকালয় আরো অনেক দূরে। সম্ভবত এটা মেঘনা নদীরই শাখা, তবে জায়গাটা একেবারেই শুনশান। এখান থেকে লোকালয় আরো অনেক দূরে। ইয়াসির শীতলের হাত ধরে টেনে নিয়ে যেতে যেতে হঠাৎ দাঁড়িয়ে গেল এবং শীতলের হাতটা ছেড়ে দিয়ে পিছনে ঘুরে মুচকি হাসলো। ছাড়তে দেখে শীতল এবার বিস্ময় নিয়ে তাকালে ইয়াসির বলল, আচ্ছা, আমি ভীতুর মতন পালাচ্ছি কেন? ভয় পাই নাকি ওই শুদ্ধকে? মোটেও না। তাহলে শুধু শুধু পালানোটার মানে হলো কি? উফ, বুঝলে বাবুই, তোমার বোকা হওয়ার রোগটা বোধহয় আমার উপরেও ভর করেছে। তা না হলে আমি ইয়াসির খান এমন করে তো কথা না। শুদ্ধ ভাই কই, শুদ্ধ ভাই? ব্যাকুল সুরে কথাটা বলে শীতল এদিক ওদিক তাকালো, খুঁজতে লাগলো অনেক আশা নিয়ে। কান্না ভেজা কণ্ঠে ডাকতেই লাগলো করুণ সুরে। ওর এই ব্যাকুলতা সহ্য হলো না ইয়াসিরে। সে শীতলকে নিয়ে ফিরে যেতে যেতে বলল, চলো ভেতরে গিয়ে অপেক্ষা করি, দেখি কখন আসে তোমার শুদ্ধ ভাই। আর আমিও রেডি হই তাকে স্পেশাল ভাবে স্বাগত জানানোর জন্য। ইয়াসিরকে পল্টি খেতে দেখে শীতল বাখারা হয়ে তাকিয়ে রইল শুধু। ভয়ঙ্কর কোনো পরিকল্পনা করছে সেটাও বুঝতে বাকি রইল না। ভয়ে দুরু দুরু বুকে আল্লাহকে ডাকতে লাগলো সে। এতক্ষণ গাড়ি নিয়ে রাস্তায় দাঁড়িয়ে থেকে ইয়াসিরকে বের হতে না দেখে সেখানে বুড়াক উপস্থিত হলো। জলদি বের হওয়ার তাগাদা দিল, কিন্তু ইয়াসির গো ধরে রইল, সে কোথাও যাবে না। লুকোচুরি খেলা নয়, এবার যা হবে সামনাসামনি। এমন পরিস্থিতিতে ইয়াসিরের কথা শুনে বুড়াক এক কোণে চুপটি করে দাঁড়িয়ে রইল। টেনশনে দরদর করে ঘামছে সে। খুব ভালো করে বুঝতে পারছে তার জীবনের অন্তিম মুহূর্ত চলে এসেছে। পালাতে গেলে ইয়াসির তাকে শুট করবে, না পালালে শুদ্ধর হাতে মরতে হবে। মনে মনে এসব ভেবে কাঠ হয়ে দাঁড়িয়ে সাইকো ইয়াসিরের কাণ্ড কারখানা দেখতে লাগলো। এদিকে ইয়াসির শীতলকে সোফায় বসিয়ে খাবার এনে মুখোমুখি বসলো। টেনশনে চুপসে যাওয়া শীতলের দিকে খাবার এগিয়ে দিয়ে খেতে ইশারা করলো, কিন্তু শীতল মুখ ঘুরিয়ে অন্যদিকে তাকালে পুনরায় বলল, খাও। গলা দিয়ে নামবে না। পানি দিয়ে গেল, তবুও খাও। বলছি তো খাবো না। খাবে, খেতেই হবে। এক পর্যায়ে ইয়াসিরের জোরাজোরিতে বাধ্য হয়ে শীতল মুখে খাবার নিল। তারপর কান্না ভেজা সুরে বলল, ছেড়ে দিন না আমাদের। কি ক্ষতি করেছি আমরা? কেন আমাদের পিছনে পড়েছেন আপনি? আমার ব্যাপারে এত কিছু জানলে কিভাবে? কিছু জিজ্ঞাসা করেছি, মুখ খুলো বাবুই। আমি তোমাকে ব্যাড টাচ করতে চাই না। আমার কাছে অহেতুক জেদ করে নিজের সর্বনাশ ডেকে এনো না। শীতল বুঝলো মুখ না খুলে উপায় নেই, তাই বলল, স্বর্ণ আপু আপনার ব্যাপারে অনেক কিছুই জানে, সেগুলো নোট করে ফাইলে রেখেছিল। ফাইলটা একবার ধরতে গেলে আপু বারণ করেছিল। বারণ করা কাজ করতে ভালো লাগে আমার। কি এমন আছে যে ধরতে বারণ করলো? সেটা দেখতেই চুপি চুপি ফাইলটা নিয়ে পড়েছি। আর শান ভাই একদিন রেগে আপনাকে গালি দিচ্ছিল আপুকে অগ্নিকন্যা নামে ডাকায়, সেটা শুনেছি। সেই ফাইলে আপনার আবছা ছবিও ছিল। সেটা দেখে রেস্টুরেন্টে প্রথমে চিনতে পারিনি, তবে পরে চিনতে পেরে আপুর ভয়ে আর কিছু বলিনি, কারণ আপু তখন মারাত্মক রেগেছিল। তার মানে তোমার বোন আমাকে চিনতে পেরেছিল সেদিন? পাবলিক প্লেসে সিন ক্রিয়েট করবে না ভেবেই মূলত চুপ ছিল। আচ্ছা বাবুই, এখন যদি শুদ্ধ চলে আসে, চলে যাবে আমাকে ফেলে? হুম। খারাপ লাগবে না? না,
কারণ আপনি আমাকে মেরেছেন। যারা আমাকে মারে বকে তারা আমার শত্রু। শত্রুর কাছে থাকার ইচ্ছে নেই আমার। আমিও আদর করতে পারি, করে দেখাই। ধরো শুদ্ধ এখানে এলো, এসে তোমার সামনে দাঁড়ালো, দাঁড়ানোর সঙ্গে সঙ্গে মারা গেল। আমি শুটফুট কিছুই করলাম না, তাও মারা গেল। তখন পথ ক্লিয়ার। তবু আমি তোমার হব না বাবুই। একটু ভেবে বলো তো, কেন জানি না তোমার সাথে জোরাজোরি করতে ইচ্ছে করে না আমার। যদি করতাম তাহলে বসে থাকার অবস্থাতেই রাখতাম না তোমায়। জীবনে এই প্রথম কোনো মেয়ের সঙ্গে ভালো করে কথা বলার চেষ্টা করছি। তোমার জেদের কারণে তবুও মার খেলি। জেদ করে বড় বড় বুলি না আওড়ালে মারটাও খেতে না পাখি। একথা বলে ইয়াসির প্রায় জোর করে শীতলকে খাওয়ালো, খুব কাঁদলো, তবুও এক প্রকার খাইয়ে ছাড়লো। খাওয়ানোর পর ফিচেল হেসে বলল, আপনজনের মৃত্যুতে কাঁদার জন্য হলেও শরীরে এনার্জি থাকা জরুরি। একটু খেলে এবার দেখবে মন ভরে কাঁদতে পারবে। কথা বলে ইয়াসির হাত ধুয়ে এসে বুড়াককে বলল কি কি করতে হবে। সেই অনুযায়ী বুড়াক কাজ করতে লাগলো। এদিকে অ্যাঞ্জেলিকার দেখানো মানুষটা ভুল ছিল। একজন যুবক তার গর্ভবতী বউকে কোলে করে নিয়ে যাচ্ছিল হাসপাতালের দিকে। দূর থেকে অ্যাঞ্জেলিকা সেই কাঙ্ক্ষিত মানুষটি ভেবেছিল, কিন্তু যখন দেখলো ভুল তখন আবার উঠতে লাগলো। সংকেত পেয়ে হন্যে হয়ে খুঁজতে লাগলো ডানা ঝাপটিয়ে ঝাপটিয়ে। এদিকে চলন্ত গাড়িতে বসা শুদ্ধর ফোনে তখন আচমকা লোকেশন শো করলো। অবাক হলো, আর অপেক্ষা করার সময় নেই। তখন ইয়াসিরের সিক্রেট ডোনের কাছে ছিল তারা। এবার গাড়ির স্পিড বাড়িয়ে খুব দ্রুত সেখানে পৌঁছালো। বাকি বন্ধুদের অ্যালার্ট করলো হাসান। শুদ্ধ গাড়ি থেকে নেমে এগুতে এগুতে কোমরে গুজে রাখা পিস্তলটা হাতে নিতে ভুলল না। এটাতে সাইলেন্সার লাগানো এবং তার নিজের নামে লাইসেন্স করা। তার ক্ষিপ্ত হাঁটার গতি আর থমথমে মুখ দেখে রাগের মাত্রা বুঝতে কষ্ট হলো না হাসানের। কিছু বললে যে হিতে বিপরীত হবে তাও খুব ভালো করে জানে সে। তবুও শুদ্ধর হাতটা টেনে ধরে থামালো। তারপর আমতা আমতা করে বলল, ভাই থাম, এত হাইপার হোস না। আমাদের মাথায় রাখতে হবে শীতল এখন ওদের কাছে। একটা ভুল শীতলের বিপদ বাড়াবে, বই কমবে না। শুদ্ধ থমথমে মুখে চোয়াল শক্ত করে হাত ছাড়িয়ে নিয়ে ঢুকলো বাড়িটার ভেতরে। কারো পায়ের পদধ্বনি শুনে ইয়াসির মুচকি হাসলো। ঘাড় ঘুরিয়ে তাকালো হাত মুখ বেঁধে মেঝেতে ফেলে রাখা শীতলের দিকে। শুদ্ধ পৌঁছে গেছে, তার লোকেরাও তাকে জানিয়েছে, তবুও ওর চোখে মুখে আতঙ্কের লেশ মাত্র নেই। শুধু একবার বুড়াকের দিকে তাকালে বুড়াক হ্যাঁ বোধক মাথা নাড়ালো, অর্থাৎ তার আদেশ মোতাবেক কাজ সম্পূর্ণই করা হয়েছে। ঠিক তখনই সেখানে শুদ্ধ উপস্থিত হলো। গেট পেরিয়ে গটগটিয়ে ঢুকলো। শীতল এক বুক আশা নিয়ে এতক্ষণ দরজার দিকেই তাকিয়েছিল। তার বিশুদ্ধ পুরুষকে দেখে কান্নার বাঁধ ভাঙল। ইচ্ছে করলো দৌড়ে গিয়ে বুকে লুকিয়ে পড়তে, কিন্তু সেটা সম্ভব হলো না। তাই অশ্রুভেজা চোখে তাকিয়ে রইল শুদ্ধর দিকে। হাত মুখ বাঁধা শীতলকে মেঝেতে পড়ে থাকতে দেখে শুদ্ধর বুকে যেন ঠস নামলো। সে এগুতেই শীতল বারবার মাথা নাড়াতে লাগলো, গো গো শব্দ করে কাছে যেতে বারণ করলো। হঠাৎ এমন করাতে শুদ্ধ কিছু একটা আন্দাজ করে শান্ত চাহনিতে তাকালো ইয়াসিরের দিকে। টিগার চেপে পিস্তল তাক করতে ইয়াসির বলল, কিরে থামলি কেন? বুকের পাটা থাকলে প্রাণ নিয়ে ফিরে যা। ফিরবো তো অবশ্যই, তবে তোর হিসাব বরাবর করি। শুদ্ধ রক্ত চক্ষু নিয়ে তাকালে ইয়াসির দুই হাতে হাততালি দিয়ে হঠাৎ হো হো হাসলো। শুদ্ধকে উস্কে দিতে আরো কিছু বলল। শুদ্ধ পুনরায় এগোতে গেলে শীতলে ছটফটানি বেড়ে গেল। অঝোর ধারায় কাঁদতে কাঁদতে সে অনবরত মাথা নাড়াতে লাগলো। শুদ্ধ শুনলো না, বরং শীতলের কাছে যেতে এগোতেই হাসান খেয়াল করলো শুদ্ধর পায়ের কাছে কারেন্টের তার পড়ে আছে। বিনা কারণে তার ফেলে রাখবে কেন? এমন না যে কোনো কাজ চলছে। তার সন্দেহ হলে একটু এগিয়ে দেখলো সত্যি সত্যি ওটা কারেন্টের তার। হতে পারে এটা ইয়াসিরের আরেকটা চাল, হতে পারে তার দিয়ে কোনো ফাঁদ পেতেছে। হাসানের ধারণা তখন সত্যি প্রমাণ হলো বুড়াকের দিকে তাকিয়ে। ওই ছেলেটাও তাকিয়ে আছে শুদ্ধর পায়ের দিকে। শুদ্ধ কখন তার পা পাড়িয়ে যাবে আর কারেন্টের শক খাবে, এমন শক যে বাপ ডাকারও সময় পাবে না। অতঃপর শীতলের চোখের সামনে মরবে শীতলের বিশুদ্ধ পুরুষ। শীতল নিখোঁজের কয়েক ঘন্টার মধ্যেই সিমিনকে নিয়ে স্বর্ণ ফিরে এলো চৌধুরী নিবাসে। বাড়িতে তখনও থমথম ভাব, কিন্তু সিমিনকে দেখে যে সিরাত রাগঝাক করার কথা তেমন কিছুই করলেন না। সিমিন বাড়ি ফিরে বড় জায়ের সামনে মাথা নিচু করে দাঁড়াতে সিতারা মুখটা অন্যদিকে ঘুরিয়ে শুধু থমথমে সুরে বললেন, কেউ যেন আমার সাথে কথা না বলে। যদি কথা বলতেই হয় তাহলে সে যেন ওয়াদা করে যে যেসব কাজ করেছে সেই কাজ আর কখনো করার স্পর্ধা দেখাবে না। চৌধুরীর নিবাসের চৌকাঠ পেরিয়ে কোথাও যাবে না। যদি যাওয়ার চিন্তা থাকে তাহলে এখনই আবার চলে যাক। আমরা তো পরকে কি আর পেটের কথা বলা যায়? যায় না তো। এজন্যই পেটের কথা রেখে বিপদ নিজের ঘাড়ে টেনে নিয়েছে। তাই আবার গর্ব করে বলে আমি নাকি কারো বড় বোন, আমাকে বড় বোনের মতো সম্মান করে। এ হচ্ছে সম্মানের নমুনা। কোথায় ছেলের মা হয়ে আমি মুড দেখাবো তা না, সেই উল্টো আমাকে মুড দেখিয়ে ড্যাং ড্যাং করে বেরিয়ে গেল।
বড় জয়ের কথা শুনে সিমিন হু হু করে কেঁদে ফেললেন। অনুশোচনায় যে বিশ্রীভাবে দগ্ধ হচ্ছেন এই কথা বলার অপেক্ষা রাখে না। ওদিকে শুদ্ধর সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না। শাহাদাত চৌধুরী আর জুবাইর চেষ্টা চালিয়ে ছুটছে ওদের উদ্ধার করতে। যে শীতলকে কিডন্যাপ করেছে সে নাকি ডেঞ্জারাস মানুষ। কি যে হবে বুঝে উঠতে পারছেন না কেউ। এসব মিলিয়ে পুরো চৌধুরী নিবাসে চলছে শ্বাসরুদ্ধকর অবস্থা। এমনিতে সব এলোমেলো, তার উপর জায়ের অভিমানী কথাবার্তা শুনে সিমিন যেন দাঁড়িয়ে থাকার শক্তিটুকু পেলেন না। না চাইতেও বসে পড়তেই জলদি সিতারা আগলে নিলেন ওনাকে। কাঁদতে কাঁদতে দুজা জড়িয়ে ধরলেন। কান্নার মাতম পড়লেও এই বিপদের মাঝে পূর্বের কথা উঠালেন না কেউ, আর না কারোর প্রতি কেউ রাগ পুষিয়ে রাখলেন। শখ ছলছল চোখে শুধু দেখে গেল 3 মায়ের অভিমান ভাঙার পর্ব। সে মনে মনে দোয়া করতে লাগলো আবারও যেন চৌধুরী নিবাসে সুখ ফিরে আসে, আবারও যেন সুখের হাট বসে, আবারও যেন সব ভাই বোনরা খুনসুটি আড্ডায় মেতে উঠতে পারে। তাদের প্রতি ঘনিয়ে আসা সকল বিপদ দূর হোক, সমস্ত অশান্তি কর্পূরের মতো উড়ে যাক। মাকে বাড়ি পৌঁছে দিয়ে স্বর্ণ ছুটেছে সায়নের পার্টি অফিসে, কিন্তু সায়ন সেখানে নেই। অফিসের দরজায় তালা ঝোলানো। রুবাব সায়ন কোথায় জানে না কেউ। বাংলা প্রচলিত কথায় আছে, বিপদ যখন আসে চারিদিক থেকেই আসে। স্বর্ণ আজমকে নিয়ে সায়নের খোঁজ করতেই জানা গেল শুদ্ধর গোপন ল্যাবের সন্ধান পেয়েছে ইগরের লোক। তবে কোনোভাবেই ভেতরে ঢুকতে পারছে না। বারবার ভুল পাশ দেওয়াতে সেটা লক হয়ে গেছে। সারা রাত ধরে আপ্রাণ চেষ্টা করেছে লক ভাঙার, কিন্তু সেটা সম্ভব হচ্ছে না। কিন্তু কোনোভাবে যদি ওরা ভিতরে ঢুকতে পারে তাহলে শুদ্ধর অক্লান্ত পরিশ্রমের ফল ইগর বিনা বাধায় হাতিয়ে নেবে, যেখানে লাখ নয় হাজারো কোটি টাকা চলে আসবে হাতের মুঠোয়। ইগর যে এটার উদ্দেশ্যে আবারও দেশে ফিরেছে বুঝতে বাকি নেই। তাছাড়া ঐশ্বর্য আছে যে ওই ল্যাবে। ইগর যে পরিমাণে রেগে আছে ঐশ্বর্যকে হাতের কাছে পেলে শ্বাসাটকে মেরে ফেলবে, কিন্তু থামাতে হবে, যে কোনো মূল্যে থামাতে হবে। এই খবর শুনে স্বর্ণ লাগাতার ফোন দিতে লাগলো সায়নকে, কিন্তু সায়ন বা রুবাব কেউই কল ধরছে না। এক নাগারে কল দিতে দিতে এক পর্যায়ে কল রিসিভ করলো। সায়ন বলল, এদিকে আসা লাগবে না, বাড়ি যা। আমার ভাইয়ের সম্পদ রক্ষা করার জন্য আমি যথেষ্ট। রুবাব ভাই কোথায়? রুবাব, শুদ্ধর বাকি ফ্রেন্ডরা সবাই এখানেই আছে। থেকে করেছে এটা কি? তোর বাপের বাসর সাজাচ্ছে। এই কথা শুনে স্বর্ণ দীর্ঘশ্বাস ছাড়ল। এলে আদৌ শুধরাবার নয় বোধ হয়, আর তার উপরে রেগে কত কথা শোনাবে এটাও অজানা নেই। এজন্য সে কথা না বাড়িয়েই বলল, এখানে হাঙ্গামা করে মানুষ জানিও না, কাজেই সাবধান। আমি তো গু খাওয়া গরু, বুঝি না কিছু, ফোন রাখ। এই কথা বলে সায়ন গজগজ করতে করতে কল কেটে দিল। স্বর্ণ কান থেকে ফোন সরিয়ে মৃদু হাসলো। এই রাগ ভাঙাতে যে কত কি সহ্য করতে হবে। তবে শারাফাত চৌধুরী সায়নকে বাড়ি থেকে বের করেছে এই কথাটা বাড়িতে এসে জানলো সে। কষ্ট পেলেও কাউকে কিছু বলেনি। পাগলটা বাড়ির বাইরে থাকতে পারে না, খুব ভালো করে জানে সে। বাড়ির খাবার না খেলে অস্থির অস্থির করে, হোক ডাল ভাত, তবুও তারা বাড়ির খাবারই চায়। খাওয়ার পর কিছু কি খেয়েছে নাকি ওভাবে ছুটে বেড়াচ্ছে? মনে মনে এসব ভেবে বাড়ির দিকে হাঁটা ধরল স্বর্ণ। আজম পেছন পেছন গিয়ে স্বর্ণকে বাড়িতে পৌঁছে দিয়ে ছুটলো সায়নের কাছে, কারণ সায়ন তাকে কল করে পই পই করে বলেছে স্বর্ণ যেন কোনোভাবে এদিকে না আসে। এসেও কাজের কাজ কিছু হবে না, কারণ শুদ্ধর যা ক্ষতি হওয়ার হয়ে গেছে। ইগর হাত ভর্তি করে লুটে নিয়েছে শুদ্ধর সব পরিশ্রমের ফল। আরেকটা দুঃখজনক ব্যাপার, ঠিক সময়ে পৌঁছালেও কেউ ঐশ্বর্যকে সুস্থ অবস্থায় উদ্ধার করতে পারেনি। ঐশ্বর্যের শরীরে এক পাশ ঝলসে গেছে অ্যাসিড জাতীয় কিছুতে। বেচারি আপ্রাণ চেষ্টা করেছিল ভাই তুল্য শুদ্ধর এক একটা আবিষ্কার রক্ষা করতে, কিন্তু সেটা সম্ভব হয়নি, বরং গুরুতর আহত হয়ে আইসিইউতে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। কিছু হবে বলা যাচ্ছে না, তার অবস্থা যেমন তেমন। এখন রুবাবকে সামলানোই কষ্টসাধ্য হয়ে দাঁড়িয়েছে। ছেলেটা পাগলের মতো হাউমাউ করে কাঁদছে। ভালোবাসার পীড়া যে এত যন্ত্রণাদায়ক তা আগে জানা ছিল না। এদিকে চৌধুরী নিবাসে যা অবস্থা, এখন এসব কথা কাকে বলবে, বরং শুনলে সবারও ভেঙে পড়বে। আরেকদিকে এই শুদ্ধ কি করছে, পেয়েছে কিনা সেসব ভাবলে ওর মাথা এলোমেলো হয়ে যাচ্ছে। কোন দিকে যাবে? শুরুতেই শুদ্ধকে একা ছাড়তে চায়নি সে, কিন্তু শুদ্ধ বারণ শোনেনি তাকে বাড়ির দিকে নজর রাখতে বলে একাই বেরিয়ে পড়েছে। তবে এখন স্বর্ণকে বলা মাত্রই চলে আসতো ঠিকই, কিন্তু বাড়ির মানুষকে সামলানোর জন্য কাউকে দরকার। এই জন্য সে ঘটনা গোপন রাখলো। কিন্তু সব ঘটনা কি চাইলেই গোপন রাখা যায়? যায় না, বরং কিছু ঘটনা বাতাসের আগে ছুটতে শুরু করে। সায়নের ভাবনাকে চুরচুর করে সেটাই ঘটল চৌধুরী নিবাসে। ভোরের ফুটতেই শারাফাত চৌধুরীর কাছে খবর চলে এলো। ওনার পরিচিত এক বিজনেসম্যান সায়নকে ভোর থেকে হসপিটালে ছোটাছুটি করতে দেখে এই খবরটা ওনাকে জানালেন। হতবাক হয়ে শুনে উনি ভেবেই বসলেন শীতলের কিছু একটা হয়ে গেছে। যদি না হয় তাহলে রুবাব এভাবে কাঁদবে কেন? বোনরা তো ভাইয়াদের কলিজা। ওনাকে এভাবে থম মেরে দাঁড়িয়ে থাকতে দেখে সিতারা জায়নামাজটা গুছিয়ে উঠিয়ে রাখলেন। তারপর জিজ্ঞাসা করলেন, কি হয়েছে?
কোনো খবর পেলে? হসপিটালে যেতে হবে, সিতারা দ্রুত চলো। হসপিটালে? কেন? আমাদের শীতলটা বোধ হয় ভালো নেই। চলো, কথা বাড়িয়ে সময় নষ্ট করো না। মেজে বউ, ছোট বউকে ডাকো দ্রুত। কথাটা বলেই উনি গাড়ির চাবি নিয়ে দ্রুত পায়ে বেরিয়ে গেলেন। সিতারা হাঁক ছেড়ে বাকিদের ডাকতে ডাকতে কেঁদেই ফেললেন। ওনার কান্নার আওয়াজে বাকিরা ছুটে এসে উপস্থিত হলো ড্রয়িং রুমে। সারা রাত জেগে থাকা ছোটরা কিছুক্ষণ আগে শুয়েছিল। শুয়ে থাকতে থাকতে চোখটা কেবল বুঝে এসেছিল। হঠাৎ কান্নার শব্দে ছুটে এসে বিস্ময় নিয়ে দেখলো বড় মা কাঁদছে। সিতারা সিমিন নামাজ কোরআন পড়ে হিজাব খোলার সময় পাননি। ওনারা ছুটে এসে দাঁড়াতে সারাফাত চৌধুরী তারা দিল গাড়িতে গিয়ে বসতে। শখকে বললেন সাম্য সৃজনের খেয়াল রাখতে। শীতলের কিছু হয়েছে ভেবে কাউকেই বাড়িতে রাখা গেল না। বাড়িতে থাকার কথা বলতে তারা হাউমাউ করে কাঁদতে লাগলো সকলে। অগত্যা ওনাদের সবাইকে নিয়ে ছুটলেন হসপিটালের উদ্দেশ্যে। সিক্রেট ডোন চট্টগ্রাম। শুদ্ধ শীতলের দিকে যেতে গিয়ে থামলো দেখে ইয়াসির তাকে উস্কাতে লাগলো। এমন এমন কথা বললো যে শুদ্ধ রাগের পারদ বাড়লো। ইয়াসির যদিও এটাই চাইছিল, কারণ উস্কালেই শুদ্ধ হয় তাকে মারতে আসবে, নয়তো শীতলকে উদ্ধার করতে এগিয়ে যাবে। যেটাই করুক তারে পা দিলে বিনা বাক্যে পথের কাঁটা দূর হয়ে যাবে। এই জন্যই তো পালানোর মতো বোকামি করলো না সে। ঠান্ডা মাথায় যদি পথের কাঁটা সরানো যায় তাহলে শুধু শুধু এনার্জি লস করার মানেই হয় না। এই কথা ভেবে ইয়াসির উঠে দাঁড়িয়ে তাচ্ছিল্যের হাসি হেসে বলল, কি চৌধুরী, ভয় পাচ্ছিস নাকি? কাকে? তোর মতো ভেড়াকে? আমি ভেড়া? সম্বোধন পছন্দ হলো না? গাদা কিংবা গর্ত লুকানো ইঁদুর বললে কি খুশি হতি? এই তো ইঁদুরের গর্ত থেকে জীবিত বেঁচে ফেরা দেখি। যদি পারিস তবে মেনে নেব চৌধুরীদের রক্তে দম আছে। যদি না পারিস তাহলে আজকে তোর সামনেই তোর শীতলের ভার্জিনিটি পরীক্ষা করব। এই কথা ইয়াসিরের বলতে দেরি, কিন্তু শুদ্ধর এক লাফে তার ক্রস করতে সময় লাগেনি। চোখের পলকে সে ইয়াসিরের বুক বরাবর লাথি বসিয়ে দিয়েছে। শক্তপোক্ত একটা লাথিতে ইয়াসির কয়েক পা পিছিয়ে গেছে। শুদ্ধ তাকে সময় দিল না, বরং হিংস্র সিংহের ন্যায় তেড়ে গিয়ে যে মুখে শীতলকে নিয়ে নোংরা কথা বলেছে সেই মুখটাই পিস্তলের গোড়া দিয়ে থেতলে দিতে থাকলো। সেকেন্ডের মধ্যেই লাল রক্তে রক্তারক্তি হয়ে গেল। শুদ্ধ শক্ত হাতের প্যাচে ইয়াসির এমনভাবে আটকে পড়লো যে নিজেকে ছাড়াতে হাঁসফাঁস করতে লাগলো। ইয়াসির শুদ্ধর শরীরেও যেন অসুরের শক্তি ভর করেছে। সে বেশ কায়দা করে পিস্তলের হাতা দিয়ে বুক বরাবর বাড়ি মারতে ইয়াসির মেঝেতে ছিটকে পড়ল। এক গরণ দিয়ে শীতলের কাছে গিয়ে কাশতে কাশতে রক্তমাখা থুতু ছুঁড়ে ইয়াসির তাকালো শুদ্ধের দিকে। হাতের উল্টো পিঠে ঠোঁটের রক্ত মুছে আচমকা ঠোঁট ছুঁয়ে দিল শীতলের কপালে। এই দৃশ্য যেন শুদ্ধকে উন্মাদ করে দিল। ভেতরে থাকা আরেক সত্তা যেন আজ মুহূর্তেই বেরিয়ে এলো। সে ক্ষিপ্ত গতিতে এগিয়ে গিয়ে কপালে পিস্তলের নল ঠেকে হিসিয়ে বলল, কালিমা পড়। ইয়াসির হাসলো, রক্তমাখা দাঁতে বিশ্রী সেই হাসি। তবে কালিমা পড়া তো দূরে, সে ঘাড় ঘুরিয়ে শীতলের দিকে তাকিয়ে রইল। তারপর থেমে থেমে বলল, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।